Hello. Okay. এডুকেশন থেকে আসবেন না? এটা হচ্ছে হাই স্কুল। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি শাকিল আহমেদ শুভ আছি তোমাদের সাথে। আজকে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জীববিজ্ঞান অংশ নিয়ে আমরা পড়াশোনা করব। ওকে, যেহেতু আমাদের শিডিউল টাইম ছিল 5টায়, আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। তোমাদের বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করার পরে আমি তোমাদের জন্য তোমাদের কোশ্চেন উপযোগী এবং সিলেক্টিভ কিছু আইটেম নিয়ে আজকে স্লাইড সাজিয়েছি এবং চেষ্টা করেছি যতটুকু সিম্পল রাখা যায় তোমাদের জন্য এবং যত বেশি এখান থেকে তোমাদের কমন দেয়া যায়। তো সেই হিসেবে আমার আজকে স্লাইডটা সাজানো। তো চলো আমরা দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিই এখানেই। আমাদের এখানে আজকে আমরা এই ক্লাসে দুইটা পেপার নিয়ে কথা বলবো। ফার্স্ট পেপারের কিছু কোশ্চেনও থাকবে, সেকেন্ড পেপারের কিছু কোশ্চেনও থাকবে এবং ফার্স্ট পেপারের সবগুলো চ্যাপ্টার, সেকেন্ড পেপারের সবগুলো চ্যাপ্টারই আমরা কভার করার চেষ্টা করব। ওকে, তো চলো। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে সেল শব্দের প্রবর্তক কে? আচ্ছা, তাহলে সেল কি? সেল হচ্ছে আমাদের জীবদেহ গঠনের একক। জীবদেহ গঠনের একক। ঠিক বিল্ডিং বা কোনো একটা দেয়াল যেরকম একটার পর একটা ইট দিয়ে দিয়ে আস্তে আস্তে তার গঠন এবং পরিপূর্ণতা লাভ করে, ঠিক একইভাবে এই সেল একটা 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 করে আমাদের পুরো বডিটা তৈরি করে, তাই না? ওকে, তাহলে সেলের বা সেল শব্দের প্রবর্তক যদি আমরা কথা বলতে চাই তাহলে আমাদের একদম সেলের আদি হিস্টোরি নিয়ে একটু জানতে হবে। বিজ্ঞানী রবার্ট হুক যখন দ্য রয়্যাল সোসাইটির টেক কেয়ার হিসেবে তোমার হচ্ছে কেয়ারটেকার হিসেবে নিযুক্ত হন, তখন তিনি চেষ্টা করতেন যে প্রত্যেকটা
যে উইকলি মিটিং আছে সেই মিটিংগুলোতে যাতে কিছু একটা পর্যবেক্ষণ বা কিছু একটা আবিষ্কার করে ওইখানে হচ্ছে যেই বিজ্ঞানীরা আসবেন তাদের সাথে একটু নেগোশিয়েট করে তাদেরকে একটু মানে চমকপ্রদ কিছু উপহার দেওয়ার জন্য যে হ্যাঁ আমার এই যে আবিষ্কার বা এটা আমার হচ্ছে পর্যবেক্ষণ। ওকে, তো এইভাবেই তিনি এই যে এক্সপেরিমেন্টটা করছিলেন সেটা হচ্ছে যে তিনি একটা বোতলের ছিপি, কাঠের একটা ছিপি নিয়ে তিনি অণুবীক্ষণের নিচে দিয়ে পরীক্ষা করতেছিলেন। তো পরীক্ষা করার সময় তিনি কাঠের ছিপির কিছু চেম্বার লাইক স্ট্রাকচার সেখানে তিনি খেয়াল করেন। হ্যাঁ, এই চেম্বারগুলোকে পরবর্তীতে তিনি হচ্ছে সেল নামকরণ করেন। যেহেতু আমাদের সেল বলতে আমরা বেসিক্যালি কি বোঝাই, সেল বলতে আমরা বেসিক্যালি বোঝানো হয় যে ধরো কয়েদি যারা আছে, যারা আসামি বা সাজাপ্রাপ্ত আসামি, তারা কি করে, তারা হচ্ছে একটা ছোট ছোট রুমের মধ্যে থাকে, তো ওই রুমগুলোকে আমরা হচ্ছে বেসিক্যালি সেল বলতাম। তো তার সাথে রিলেট করে উনি এই চেম্বারগুলোকেও কি নামকরণ হিসেবে, কি নাম হিসেবে আখ্যায়িত করছিলেন, সেল নাম হিসেবে তোমার হচ্ছে আখ্যায়িত করছিলেন। তো সেদিক থেকে আমাদের রাইট অ্যান্সার হবে, আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে রবার্ট হুক। তাহলে রবার্ট হুক সর্বপ্রথম এই সেল শব্দ ইউজ করেন বা সেল যে শব্দটা এটার প্রবর্তন করেন। ওকে, আচ্ছা, তো অন্যান্য যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে অন্যান্য অপশনগুলোর বিজ্ঞানীগুলো তাদের অবদানগুলো কি। যেমন চার্লস রবার্ট ডারউইন যিনি আছেন তিনি হচ্ছে আমাদের বিবর্তনবাদের জনক। আমাদের যে বিবর্তনবাদ প্রচলিত আছে সেই বিবর্তনবিদ্যা বা বিবর্তনবাদ নিয়ে কথা বলছে আমাদের কি চার্লস ডারউইন। তারপর আমরা যদি উইলিয়াম হার্ভের কথা বলি, তিনি আমাদের সংবহন তন্ত্র নিয়ে ব্যাখ্যা করছেন। আমাদের যেই বডির যে সংবহন তন্ত্র আছে সেই সংবহন তন্ত্র এখানে হচ্ছে একক আধিপত্য আছে উইলিয়াম হার্ভে। এবং লুই পাস্তুর, ইনি হচ্ছে আমাদের পাস্তুরাইজেশন যেটা আছে, পাস্তুরীকরণ, এটা নিয়ে কাজ করছেন। লুই পাস্তুর ভাইরাস নিয়ে কাজ করছে। ওকে, তো মাল্টিপল স্টেজে লুই পাস্তুরের অনেক অবদান আছে। ওকে, তো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক, রবার্ট হুক। সেল শব্দের সর্বপ্রথম প্রবর্তন কে করছে? রবার্ট হুক। ওকে, তো চলো আমরা নেক্সট কোশ্চেনে প্রসিড করি। আমাদের 2 নম্বর কোশ্চেন বলছে যে কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি? তাহলে প্রথমত ব্যাপার হচ্ছে আমাদের যে বডির কোষগুলো আছে এই কোষের মধ্যে বিভিন্ন প্রকারের মেকানিজম চলতে থাকে, এবং আমরা যদি কোষের অঙ্গাণুর কথা বলি তাহলে কোষ বেসিক্যালি 2টা পোর্শনে বিভক্ত। রাইট, একটাকে আমরা বলতেছি ধরো নিউক্লিয়াস বলি, আর একটা হচ্ছে পুরোটা মিলে সাইটোপ্লাজম বলতেছি। তাহলে নিউক্লিয়াস কিছু অঙ্গাণু নিয়ে গঠিত, তার সাইটোপ্লাজম অন্যান্য কিছু অঙ্গাণু নিয়ে গঠিত হয়। ওকে, তো এই যে কোষ, তার যে সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস, এই সব কিছুতেই একটা স্পেসিফিক পিএইচ মেনটেন হয় সব সময়ের জন্য। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই স্পেসিফিক পিএইচ যে মেনটেন হচ্ছে, এই পিএইচটা মেনটেন করতেছে কে? বা পিএইচ যদি কখনো বেড়ে যায় বা কখনো কমে যায়, আমি যদি আমাদের স্বাভাবিক মানুষের জন্যই বলি, আমাদের যদি বডিতে পিএইচ কখনো বেড়ে যায় তখন এটাকে আমরা বলি হচ্ছে অ্যালকালাইসিস বা অ্যালকালাইসিস। ওকে, আর যদি কমে যায় তাহলে কমে যাওয়া মানে কি অ্যাসিড বেড়ে যাওয়া, তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিডোসিস। তো দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের বডির উপরে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। হ্যাঁ, তো আমাদের পিএইচটা ফিক্স রাখাটা খুবই জরুরি ইন টার্মস অফ বডির সুস্থতা এবং স্বাভাবিক ফাংশনের জন্য। ওকে, তো কোষের অভ্যন্তরে যখন কোনোভাবে তোমার হচ্ছে পিএইচ বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, তখন এই পিএইচটাকে অ্যাডজাস্টমেন্টের দরকার হয়, পিএইচের অ্যাডজাস্টমেন্টের দরকার হয়, এবং এই অ্যাডজাস্টমেন্টটা করে আমাদের কোষ গহ্বর। কে করে? আমাদের এই অ্যাডজাস্টমেন্টটা করে হচ্ছে কোষ গহ্বর। তাহলে অ্যাডজাস্টমেন্টটা হয় কিভাবে? এই কোষ গহ্বরের মধ্যে আবার অনেক ধরনের ফ্লুইড থাকে, কোষ গহ্বরের মধ্যে অনেক ফ্লুইড থাকে, অনেক আয়ন থাকে, যেগুলোকে আমরা কোষ রস বলি। এই কোষ রসটাই বেসিক্যালি কি করে, আমার ওই যে পিএইচটা আছে বডির, এই পিএইচটাকে বাফার সিস্টেমের মাধ্যমে, আমাদের বডিতে ধরো অ্যারাউন্ড 4 ধরনের বাফার আছে। হ্যাঁ, বাইকার্বনেট বাফার আছে, ফসফেট বাফার আছে, প্রোটিন বাফার আছে। ওকে, তো এই বাফারগুলোর সাহায্যে সে কি করে, আমাদের যে পিএইচ আছে বডির বা সেলের, এই পিএইচটাকে সে অ্যাকোমোডেট করে একদম একটা স্বাভাবিক রেঞ্জে নিয়ে আসে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এটা রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া খ। ওকে, আচ্ছা, এখানে আমি একটা অ্যাডিশনাল তোমার হচ্ছে ইনফরমেশন দিচ্ছি। তো কোষ গহ্বর যে আছে আমাদের, এই কোষ গহ্বরের তোমার হচ্ছে ধরো জৈব অজৈব 2টা পদার্থই থাকবে। ধরো কিছু তরল পদার্থও থাকতে পারে এবং কিছু আয়নও থাকতে পারে। ঠিক আছে, এবং লবণ থাকতে পারে, মানে কাইন্ড অফ একটা কি থাকবে, সলিউশন আকারে সেখানে থাকবে একটা তরল পদার্থ, যার নাম কি, যাকে আমরা বলবো কোষ রস। ওকে, আচ্ছা, তারপরে চলো এটা আমাদের নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করছে কি, যে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? তাহলে এটা আসলে খুবই সহজ কোশ্চেন। আমি যখন তোমাদের বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করি তখন আমি দেখলাম যে তোমাদের কোশ্চেনটা আসলে ওনারা পারে যতটুকু সিম্পল রাখা যায় ততটুকু সিম্পল রাখারই চেষ্টা করে, এবং খুব আলোচিত যে টপিকগুলো আছে, খুব আলোচিত যে টপিকগুলো আছে ওনারা চেষ্টা করে সবসময় ওই টপিকগুলো থেকেই কোশ্চেন করার। ওকে, সো আমিও আমার পুরো স্লাইডটাই ঠিক ওই রকম কিছু কোশ্চেন দিয়েই সাজিয়েছি। তো ইনশাল্লাহ তোমরা যদি এই পুরো স্লাইডটা পড়ে যাও এবং আজকের ক্লাসটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে করো, তাহলে আই গেস তোমরা এখান থেকে
কোশ্চেন কমন পেয়ে যাবে। যদি একদম হুবহু কমন নাও পাও, হয়তোবা আমি যে টপিকগুলোকে টাচ করতেছি এই টপিকগুলো থেকেই এই কোশ্চেন না আসুক, এই কোশ্চেনের আশেপাশের রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো আসবে। সো কোশ্চেন সলভিংয়ের পাশাপাশি আমি যে এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাকে দিচ্ছি এগুলো একটু মনোযোগ সহকারে তোমার নোট করে রাখো বা তুমি শুনো, যাই করো না কেন, যেহেতু তোমার পরীক্ষা চলেই আসছে। ওকে, তো চলো, আমাদেরকে বলছে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি, মাইটোকন্ড্রিয়া বেসিক্যালি কি কাজ করে। হ্যাঁ, তো মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি, মাইটোকন্ড্রিয়ার আরেকটা নাম হচ্ছে আমাদের কোষের শক্তিঘর। এটাকে আমরা কি বলি ভাইয়া, এটা হচ্ছে আমাদের কোষের শক্তিঘর, অথবা কি বলি, কোষের পাওয়ার হাউস। ঠিক আছে, তাহলে পাওয়ার হাউসের কাজ কি বা শক্তিঘরের কাজ কি? শক্তিঘরের কাজ হচ্ছে সে শক্তি উৎপন্ন করবে, সে শক্তি উৎপন্ন করবে। তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে আমাদের দেহের জন্য শক্তি উৎপাদন করা। তাহলে শক্তি উৎপাদন করা আছে আমাদের সি নাম্বারে, তার মানে এটা রাইট অ্যান্সার হবে আমাদের গ। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে গ। তো অন্যান্য যে অপশনগুলো আছে এগুলো আমরা একটু দেখি চলো। তো আমাদের প্রথম অপশন হচ্ছে খাদ্য তৈরি করা। তো খাদ্য তৈরি কে করে? খাদ্য তৈরি করে হচ্ছে আমার প্লাস্টিড। খাদ্য তৈরি কে করবে? খাদ্য তৈরি করবে প্লাস্টিড। ওকে, তাহলে প্লাস্টিড, সেখানে ক্লোরোফিল থাকবে, সূর্যের আলো থাকবে, কার্বন ডাইঅক্সাইড থাকবে, তার সাহায্যে সে কি করবে? খাদ্য তৈরি করবে। তারপরে বলছে বর্জ্য পদার্থ নির্গত করা, এটা করে আমার বৃক্ক। ঠিক আছে, বেসিক্যালি বৃক্ক করে, বাট বৃক্ক ছাড়াও আরো কিছু অর্গান আছে যেগুলোর মধ্যে দিয়ে হয়তো আমাদের এই বডি থেকে এগুলো এক্সক্রিট হয়ে যাইতে পারে। ওকে, আচ্ছা, তারপরে বলছে খাদ্য মজুত করা। তো খাদ্য মজুত করাটা হয় হচ্ছে বেসিক্যালি উদ্ভিদে। ঠিক আছে, তো উদ্ভিদের যে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে এক ভাগ আছে হচ্ছে লিউকোপ্লাস্ট। কি আছে? লিউকোপ্লাস্ট আছে। তো এই লিউকোপ্লাস্ট কি করবে? এই লিউকোপ্লাস্ট হচ্ছে খাদ্য মজুত করবে। ওকে, আচ্ছা, তো চলো আমরা মোটামুটি গুড অ্যামাউন্ট অফ ইনফরমেশন জেনে ফেলছি এই কোশ্চেন থেকে। ওকে, তো দেখো যে এই ক্লাসের পাশাপাশি আমি ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি যে আমাদের যেই সেকেন্ড টাইম যে অপটিমিস্টিক ব্যাচ সেটা কিন্তু লঞ্চ হয়ে গেছে। তো তোমরা যেটা করবে যে তোমরা সেকেন্ড টাইমার যারা আছো, তোমরা আসলে হাল ছেড়ে দাও অনেক সময়। হুম, যে আমি তো প্রথম টাইমে কোথাও চান্স পেলাম না, আমি কি আর কোথাও চান্স পাবো কিনা। তো স্পেশালি তোমাদের জন্য ওয়ে স্ট্যান্ড হিয়ার, এবং তোমাদের জন্যই আমাদের এই কোর্সটা। আমরা এখানে সর্বোচ্চ পরিমাণ, একদম ডেডিকেটেডলি সর্বোচ্চ পরিমাণ গাইডেন্সের সাথে চেষ্টা করি তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার। ওকে, তোমার হয়তো হতাশ লাগবে, তুমি আশাহত হয়ে যাবা, এটা খুবই স্বাভাবিক। আমরা যখন অনেক পরিশ্রমের পরেও কোনো কাজের রেজাল্ট না পাই, আমরা সত্যিকার অর্থেই আশাহত হয়ে যাই। কিন্তু কি জানো, আমাদের হাতে কিন্তু রেজাল্ট থাকে না। আমাদের হাতে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ইফোর্ট। আমরা জাস্ট কি করতে পারি, হোয়াট উই ক্যান, যে আমরা ইফোর্ট দিতে পারি, আমরা পরিশ্রম করতে পারি। বাট আমার রেজাল্ট কি হবে, এটা পুরোটা, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের বিশ্বাস কি, আমাদের পুরোটা কি আছে, আমাদের ভাগ্যে, তকদিরে আছে। রাইট, এবং আমাদের এই তকদির নিয়ন্ত্রণ করতেছে কে? অলমাইটি। সো তোমার হাতে ইফোর্ট আছে বাট রেজাল্ট নাই। ঠিক আছে, এবং তুমি যত বেশি ইফোর্ট দিবা তুমি কিন্তু আসলে রেজাল্টের তত কাছাকাছি যাবা, তত কাছাকাছি যাবা। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেক সময় মরুভূমিতে পানি খোঁজার মতো অবস্থা। ধরো মরিচিকা আছে সামনে, বাট তুমি কি করতেছো, গেলা, যে দেখলা এটা তো মরিচিকা, এটা তো পানি ছিল না, এটা তো বালিই ছিল। তো তখন হয়তো তোমার আশাহত লাগতে পারে, বাট কি জানো, যে তুমি যত বেশি আশাহত হবা, যত বেশি কষ্ট পাবা, তোমাকে বুঝতে হবে যে না, আমি এর পরের বার আরো বেশি ইফোর্ট দিব, আরো নতুন উদ্যমে, আরো বেশি অনুপ্রেরণা নিয়ে আমি ফিরে আসবো। এবং তুমি যত বেশি পরিশ্রম করে তুমি ঠকতে থাকবা, হারতে থাকবা, তুমি একটা জিনিস মনে রাখবা, যে সফলতা তোমার খুব কাছে, সফলতা তোমার থেকে খুব বেশি দূরে না। এবং তুমি যদি ঠিক এই জায়গাটাতে হাল ছেড়ে দাও, তাহলে কিন্তু সফলতাকে আর ধরা হবে না। সো হাল ছেড়ে না দিয়ে তোমাকে যে জিনিসটা করতে হবে, কিপ মুভিং, কিপ ট্রাইং, এবং কিপ বিলিভিং ইন ইউর সেলফ। এই একটা মূল মন্ত্রই তোমাকে তোমার সাফল্যে নিয়ে যেতে পারবে। ওকে, সো তোমাদের জন্য আমাদের আয়োজন, এটা আমাদের হচ্ছে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। এখানে আমরা তোমাদের পার্টিকুলার প্রত্যেকটা সাবজেক্টের জন্য, পদার্থবিজ্ঞান বলো, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সবগুলোর জন্য আমরা 30টা করে ক্লাস দিব। ভাই 30টা ক্লাস ইজ মোর দ্যান এনাফ টু ক্র্যাক এনি ইউনিভার্সিটি। 30টা ক্লাস ইজ মোর দ্যান ইনাফ টু ক্র্যাক এনি ইউনিভার্সিটি ইন আওয়ার কান্ট্রি। সো তুমি জাস্ট তোমার কাজ ক্লাসগুলো করা, এবং নিজের প্রতি তোমার যে বিশ্বাস, এই আত্মবিশ্বাসটাকে বজায় রাখা। তুমি যদি নিজে কখনো বিশ্বাস করতে শুরু করো যে না, আমাকে দেওয়া হবে না, তাহলে আসলে তোমাকে দেওয়া হবে না। বাট তোমার মাঝে যদি এই স্পিরিটটা থাকে,
তুমি যে একটু স্পিরিচুয়াল হও যে না ঠিক আছে, হয়তো একবার হয়নি, কোনো একটা ফল্ট ছিল, তুমি সেই ফল্টগুলোকে ফাইন্ড আউট করো এবং আবার নতুন উদ্যমে লেগে পড়ো, তাহলে ইনশাল্লাহ তুমি গেইন করতে পারবে। ওকে, আচ্ছা। তো ক্লাসের পাশাপাশি আমাদের প্রত্যেকটা অধ্যায়ের জন্যই অধ্যায়ভিত্তিক পরীক্ষা থাকবে। আমরা তোমাদের জন্য এক্সট্রাভাবে মোটিভেশনাল সেশন রাখছি, যাতে তোমরা আসলে কখনোই ডিমোটিভেট না হয়ে যাও, ঠিক আছে? কারণ আসলে আমরা যত কাজই করি না কেন, মোটিভেশন ছাড়া আসলে আমাদের কাজগুলো খুব একটা তোমার হচ্ছে প্রোগ্রেস হয় না। সো আমাদের নিজেদেরকে মোটিভেটেড রাখতে হয়, আর নিজেকে সব থেকে মোটিভেটেড রাখাটা খুবই টাফ। সো কেউ যদি তোমাকে আসলে তোমার মোটিভেশন দিতে পারে, কেউ কারোর সাথে তুমি যদি কানেক্টেড থাকতে পারো, হ্যাঁ, তো এটা অনেক বেশি কাজে দেয়, এবং আমার অ্যাডমিশনেও কিন্তু আমাকে এই জিনিসটা খুব ভালো হেল্প করছে। সো তোমাদের জন্য স্পেশাল যেটা, সেটা হচ্ছে মোটিভেশনাল সেশন, এবং তোমার হচ্ছে আমাদের যত কোর্স আছে পিছনে সবগুলোর আর্কাইভ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হবে। সো তো এটা তোমাদের জন্য লট বেটার অপরচুনিটি, ঠিক আছে? সো তুমি যদি ফার্স্ট টাইমে ফেইলিওর হয়ে থাকো, সো লেটস গেট এনরোল্ড। ওকে, বাকিটা ইনশাল্লাহ আমাদের উপর ছেড়ে দাও, আমরা সামলাই নিব। ওকে ফাইন, চলো আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যে কোষের কোথায় প্রোটিন সংশ্লেষণ হয়, মানে কোষের ঠিক কোন অঙ্গাণুটাতে আমরা প্রোটিন সংশ্লেষণ করতে পারি, রাইট? ওকে, তো চলো, প্রোটিন বেসিক্যালি কি, বা প্রোটিন সংশ্লেষণটা হচ্ছে কিভাবে? তোমরা জানো যে আমাদের ডিএনএ যে আছে, এই ডিএনএ ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে এমআরএনএ তৈরি করে, এবং সেই এমআরএনএ থেকে আমাদের ট্রান্সলেশন পদ্ধতিতে কি তৈরি হয়, আমাদের প্রোটিন তৈরি হয়, এবং একটা পার্টিকুলার অঙ্গাণু আছে যেখানে আমাদের কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। সেই পার্টিকুলার অঙ্গাণুটা হচ্ছে আমাদের কোষের রাইবোজোম, এবং এটাকে আমরা বলি প্রোটিন তৈরির কারখানা। কি বলি ভাইয়া? প্রোটিন প্রোটিন তৈরির কারখানা, ঠিক আছে? সো এটা একটু মনে রাখবা, তোমাকে হয়তো সরাসরি এটা জিজ্ঞেস না করে তোমাকে বলতে পারে প্রোটিন তৈরির কারখানা কাকে বলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তো ক্লোরোপ্লাস্ট কি করবে? ক্লোরোপ্লাস্ট আমাদের খাদ্য তৈরি করবে। মাইটোকন্ড্রিয়া কি করবে? মাইটোকন্ড্রিয়া আমাদের শক্তি উৎপাদন করবে। এবং গোলগি বডি কি করবে? গোলগি বডি হচ্ছে আমাদের এই যে অন্যান্য যে তোমার হচ্ছে কিছু কিছু ভেসিকল আছে, এই ভেসিকলগুলোকে সে প্যাকেট করবে। প্যাকেট করা বলতে কিরকম বোঝাচ্ছি আমি? ধরো যে সাপোজ ধরো কার্বোহাইড্রেট, হ্যাঁ, কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে, তো সেখানে সে একটু ইন্টারফেয়ার করে। তারপরে হচ্ছে অন্যান্য যে বডি ফাংশন আছে, অন্যান্য সেলুলার অর্গানেলেসের যে ফাংশনগুলো আছে, সেখানে সে অনেক সময় কি করে, আমাদের হচ্ছে তোমার হচ্ছে ট্রাফিকিং করে, ঠিক আছে? এবং এই ট্রাফিকিং করার দরুন এই গোলগি বডিকে কিন্তু আমরা কোষের ট্রাফিক পুলিশ বলি। কি বলি? কোষের ট্রাফিক পুলিশ, ঠিক আছে? তাহলে গোলগি বডিকে কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। ওকে, তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে আমাদের গ। চলো আমরা নেক্সট কোশ্চেন মুভ করবো। বলছে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? তো সবার আগে আমরা এটা বুঝি যে মস্তিষ্ক বেসিক্যালি কি, আমরা ওটাকে মস্তিষ্কই কেন বলতেছি। তো আমরা যদি আমাদের মস্তিষ্কের সাথে তুলনা করার চেষ্টা করি, তাহলে মস্তিষ্ক হচ্ছে সেই জিনিসটা যেটা আদার্স সবকিছুকে নিয়ন্ত্রণ করে, যেটা আদার সবকিছুকে কি করে, নিয়ন্ত্রণ করে। তোমার একটা কোষ কতবার বিভাজিত হবে থেকে শুরু করে, তোমার ওই কোষটা কি কি কাজ করবে, কোন অ্যামাউন্টে কাজ করবে, এবং তার ডিউটি কি কি, সবকিছু তোমার ডিফাইন করে নিউক্লিয়াস। কারণ কি? এই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে, এবং তোমার হচ্ছে এই ডিএনএটাই কি করে, ডিএনএ আমাদের বডির যত প্রকারের কাজ আছে, প্রোটিন সংশ্লেষণ বলো, আমাদের বিহেভিয়ারাল চেঞ্জ, আমাদের যে অন্যান্য আচরণগত দিক, বা বডির গঠন কীরকম হবে, আমরা দেখতে কেমন হবো, চুল, সব কিছু নিয়েই কি কাজ করে ডিএনএ। সো ডিএনএ যেহেতু নিউক্লিয়াসের ভিতরে, সো নিউক্লিয়াস আমাদের পুরো কোষ বা পুরো কোষের যে সেল বডিটা আছে, এই সেল বডিটাকে নিয়ন্ত্রণ করে। সো আমরা এটা বলতেই পারি যে কোষের মস্তিষ্ক কি? কোষের মস্তিষ্ক হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ওকে, আচ্ছা। তো চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে কোনটি মাস্টার মলিকিউল নামে পরিচিত? দেখছো, কোনটি মাস্টার মলিকিউল নামে পরিচিত? যদি এই অধ্যায় থেকে খুব কম অ্যামাউন্টের কোশ্চেন আসে, একটা কোশ্চেনও যদি আসে, সেই কোশ্চেনটা কিন্তু এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, তো এটা খুবই একটা ফেভারেবল কোয়েশ্চেন, অনেক ফেমাস একটা কোয়েশ্চেন। সো এটা একটু ভালো করে দেখে রেখো। তাহলে মাস্টার মলিকিউল কি? মাস্টার মলিকিউল আমরা কাকে বলবো? মাস্টার মলিকিউল বলবো আমরা ডিএনএ কে। কেন আমরা ডিএনএ কে মাস্টার মলিকিউল বলতেছি? কারণ ডিএনএ আমাদের সব কিছু সে নিজে হ্যান্ডেল করতেছে। বেসিক্যালি আমার বডির যা কিছু আছে সব কিছুর মূলে হচ্ছে আমার প্রোটিন। কারণ আমার দেহের গঠন থেকে শুরু করে আমার কোন অর্গানটা কেমন কাজ করবে, সব কিছু প্রোটিন ডিরেক্টেড, ঠিক আছে? এবং এই প্রোটিনটা তৈরি করতেছে আমার ডিএনএ। সো ডিএনএ হচ্ছে আমার কি? মাস্টার মলিকিউল। ওকে, আচ্ছা। তো তারপরে চলো নেক্সট কোশ্চেন। বলছে, আচ্ছা এটা একটু ডাবল হয়ে গেছে। ওকে, 8 নম্বর কোশ্চেন কি বলছে, যে কোনটি প্রকৃত কোষে জীবদেহ গঠনের কোষ বিভাজন? তাহলে এক অধ্যায় থেকে আমাদের প্রবল যত প্রকার ইনফরমেশন ছিল, মোটামুটি আসার মতো ইনফরমেশন আমরা কিন্তু সবগুলো আলোচনা করে ফেলছি। হ্যাঁ, সো আই হোপ
এর আশেপাশেই তোমাদের কোশ্চেন থাকবে। ইনশাল্লাহ আমরা যদি লাকি হই তাহলে আমরা হয়তো এই স্লাইড থেকে কমন পেয়েও যেতে পারি। ওকে, ও আচ্ছা, ঠিক আছে। তো চলো আমরা আমাদের পরের চ্যাপ্টার শুরু করতেছি, যে কোনটি প্রকৃতকোষী জীবদেহ গঠনের কোষ বিভাজন। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো, আমাকে কিন্তু ডিরেক্টলি বলে নাই, সরি ডিরেক্টলি বলে নাই বলতে তোমার হচ্ছে হিন্ট দিয়ে দিছে, কোশ্চেনের একটা হিন্ট দিয়ে দিছে। কোশ্চেনে হিন্ট কি দিছে, যে কোনটি প্রকৃতকোষী জীবদেহ গঠনের কোষ বিভাজন, মানে কোন কোষ বিভাজনের মাধ্যমে আমার জীবদেহে গঠন হয়। তাহলে আমি জানি আমার কোষ বিভাজন বেসিক্যালি আমরা বলতে পারি হচ্ছে দুই প্রকার, যদি আমরা প্রকৃত কোষের কথা বলি। একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস, ঠিক আছে। তাহলে মিওসিস কোথায় হবে, মিওসিস হয় আমার জনন কোষে, আমার গ্যামেট তৈরির ক্ষেত্রে, এবং বাকি সব ক্ষেত্রে আমার কি হবে, মাইটোসিস হবে। আমার কোষের পরিমাণ বাড়ানো, আমার দেহের গঠন, আমার দেহের ক্ষয় পূরণ, কোনো স্থান যদি কেটে যায় বা কোনো স্থান থেকে যদি দেহ একটু ক্ষয় হয়ে যায় সেখানটা পূরণ করা, সব কিছুর দায়িত্ব কে, কার, আমার মাইটোসিসে। তার মানে মাইটোসিস কোষ বিভাজন আমার দেহ গঠনে অংশগ্রহণ করে, এবং মিওসিস কোষ বিভাজন কি করবে, আমার জনন কাজে হেল্প করবে। সে কি করে, আমার হচ্ছে গ্যামেট তৈরিতে সাহায্য করে, সে পুং গ্যামেট তৈরি করে, স্ত্রী গ্যামেট তৈরি করে, এবং অ্যাজ এ রেজাল্ট আমার কি হয়, তোমার হচ্ছে জাইগোট ফর্ম করে, সেখান থেকে আবার একটা নতুন বডি তৈরি হয়, একটা নতুন কোষ তৈরি হয়, সেই কোষ থেকে আস্তে আস্তে বৃদ্ধি পাইতে পাইতে একটা নতুন জীব তৈরি হয়। ওকে, তাহলে জীবদেহ গঠন করে কে, মাইটোসিস, এবং সেই জীবদেহর যে জনন ক্রম, জনন কাজটা সেটাকে সম্পাদন করবে কার দ্বারা, কে, বা মিওসিস। ওকে, আচ্ছা, তাহলে আমার এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে মাইটোসিস। যেহেতু আমাকে কি বলছে, যে জীবদেহ গঠনের, আমাকে যদি শুধু বলতো যে তোমার হচ্ছে প্রকৃতকোষীর জীবের জনন কাজের জন্য কোন বিভাজন তোমার হচ্ছে কাজ করে, তো তখন আমি কি বলতাম, মিওসিস কোষ বিভাজন। এবং অ্যামাইটোসিস যেটা আছে সে হচ্ছে কাইন্ড অফ দ্বিভাজনের মতো বা দ্বিবিভাজনের মতো। সে কি করে, নিম্ন শ্রেণীর যত জীব আছে, নিম্ন শ্রেণীর যত জীব আছে সব ক্ষেত্রে অ্যামাইটোসিসের মাধ্যমে তারা তোমার হচ্ছে দেহ বন্ডিত হয়ে যায় তাদের, বা বংশ বিস্তার করে, যাই বলো না কেন, ঠিক আছে। আরেকটা কাজ হয় যে নিম্ন শ্রেণীর কিছু কিছু জীব আছে যাদের এই জনন কাজ বা বংশ বিস্তারের ক্ষেত্রে মাইটোসিস হেল্প করে থাকে, এইটা কাইন্ড অফ তোমার হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে। আচ্ছা, তো চলো তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের কি, মাইটোসিস। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব, বলছে কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে, ক্রোমোজোম মেরুর দিকে গমন করে। ব্যাপারটা এরকম, যে ধরো এটা হচ্ছে আমার একটা সেল, এগুলো ধরো আমাদের ঠিক আছে। তো কি করে, ক্রোমোজোম গুলা মেরুর দিকে গমন করবে। তার মানে আমার যদি আমি এটাকে একটু আঁকার চেষ্টা করি, এই যে পোর্শনটা দেখতেছো, এই পোর্শনটা হচ্ছে আমার বিষুবীয় অঞ্চল, ঠিক আছে। আর এই যে পোর্শন গুলা দেখতেছো, কর্নারের যে পোর্শন গুলা, এগুলো হচ্ছে আমার মেরু অঞ্চল। তার মানে মেরুর দিকে গমন করা মানে কি, যখন আমরা মেটাফেজ ধাপের কথা বলি, মেটাফেজ ধাপে কি হয়, মেটাফেজ ধাপে স্বাভাবিকভাবে আমার সবগুলা ক্রোমোজোম এখানে কি থাকে, এভাবে থাকে। ওকে, সবগুলো ক্রোমোজোম এখানে থাকে। বাট যখন আমরা মেটাফেজের পরের ধাপে যাই, মেটাফেজের পরের ধাপ কি, অ্যানাফেজ ধাপ। অ্যানাফেজ ধাপে যখন আমরা প্রবেশ করব, তখন যে কাজটা হয়, এই যে বিষুবীয় অঞ্চলে যে ক্রোমোজোমগুলা ছিল, যে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে ছিল, তারা পরস্পর পরস্পরের প্রতি বিকর্ষিত হয়ে তারা মেরুর দিকে আকর্ষিত হইতে থাকে। তার মানে এই ক্রোমোজোমগুলো তাদের মাঝ বরাবর, ধরো এইটা যদি একটা ক্রোমোজোম হয়, তার মাঝ বরাবর কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। এবং এই মাঝ বরাবর ভাগ হওয়ার মাধ্যমে তারা তাদের দুইটা আলাদা আলাদা পোর্শন নিয়ে দুইটা আলাদা আলাদা মেরুর দিকে কি করবে, গমন করবে। তাহলে কোন ধাপে আমাদের এই মেরুমুখী চলনটা আমরা দেখতে পাই, আমরা অ্যানাফেজ ধাপে এই মেরুমুখী চলনটা দেখতে পাই। ওকে, তাহলে প্রোফেজ ধাপের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কি, প্রোফেজ ধাপের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমাদের নিউক্লিয় লাস বিলুপ্ত হওয়া শুরু করবে, আমাদের ক্রোমোজোম সর্বাধিক খাটো এবং সর্বাধিক মোটা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এগুলোর বিভাজন ঘটবে, আমরা যেগুলোকে ক্রোমাটিড বলবো। ওকে, মেটাফেজের তো আমি বললামই, একদম সবগুলা বিষুবীয় অঞ্চলে থাকবে, এবং এখানে আমাদের ক্রোমোজোমাল ড্যান্স বা ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। ওকে, তারপরে আরেকটা আছে টেলোফেজ, এটা হচ্ছে আমাদের একদম ফাইনাল স্টেজ। এখানে আমরা কি করি, এখানে আমাদের তোমার হচ্ছে দুইটা নিউক্লিয়াস তৈরি হয় কোষের দুই সাইডে, এবং মাঝখান দিয়ে কোষ প্লেট তৈরি হওয়ার মাধ্যমে ক্লিভেজ হয়, এবং এই ক্লিভিং এর মাধ্যমে আমাদের দুইটা কোষ কি হয়ে যায়, আমাদের দুইটা কোষ ডিভাইড হয়ে যায়। ওকে, আচ্ছা, তো আই হোপ তোমরা সবাই এটা বুঝতে পারছো। আমরা নেক্সট কোশ্চেনে প্রসিড করব। আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে ক্যারিওকাইনেসিস কিসের বিভাজন। তাহলে দেখো একটা কোষে আমাদের কি কি থাকে, আমরা একটু আগে আলোচনা করে আসছি। একটা কোষে থাকবে আমার দুইটা জিনিস, একটা হচ্ছে আমার থাকবে নিউক্লিয়াস,
এবং রেস্ট অফ দ্য পোর্শন ইজ সাইটোপ্লাজম। রেস্ট অফ দ্য পোর্শন কি? রেস্ট অফ দ্য পোর্শন হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে আমার একটা কোষ যদি বিভাজিত হতে যায়, তার নিউক্লিয়াসটাও বিভাজিত হতে হবে, তার সাইটোপ্লাজমটাও বিভাজিত হতে হবে, তাই না? তাহলে যদি নিউক্লিয়াসটা বিভাজিত হয় তখন এটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। কি বলি? ক্যারিওকাইনেসিস। এবং যখন সাইটোপ্লাজম বিভাজিত হয় তখন তাকে আমরা বলি সাইটোকাইনেসিস, তাই না? তাহলে আমাদের এখানে জিজ্ঞেস করছে যে ক্যারিওকাইনেসিস কিসের বিভাজন? ক্যারিওকাইনেসিস হচ্ছে আমাদের কি? নিউক্লিয়াসের বিভাজন। ওকে, আচ্ছা। তো এখন আসো সাইটোপ্লাজমের বিভাজন কি? সাইটোকাইনেসিস। ওকে, ফাইন। তো চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে কোনটি অপরিহার্য? তাহলে আমরা একটু আগেই আলোচনা করে আসছিলাম, মাইটোসিস নিয়ে আমরা যখন আলোচনা করি তখন আমরা আলোচনা করে আসছি যে আমাদের জীবদেহের যে ক্ষত পূরণ হয় বা ক্ষত হয়, এই ক্ষতগুলো পূরণ করার কার দায়িত্ব? আমাদের মাইটোসিস কোষ বিভাজনের দায়িত্ব। মাইটোসিস কোষ বিভাজন কি করে? সেলের নাম্বারটাকে বাড়ায় দেয়। তো ক্ষত তৈরি হওয়া মানে কি? তোমার বডি থেকে সেল কিছু চলে যাওয়া, সেল কমে যাওয়া। তাহলে সেলের নাম্বার বাড়াবে কে? মাইটোসিস। তাহলে ক্ষতস্থান কার দ্বারা পূরণ হবে? মাইটোসিসের দ্বারা পূরণ হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এইটার অ্যান্সার হচ্ছে ক, বা মাইটোসিস কোষ বিভাজন। ওকে, চলো নেক্সট কোশ্চেন বলছে সমীকরণিক বিভাজন কোনটি? তাহলে আমাদের সবার আগে জানতে হবে সমীকরণিক বিভাজনটা কি এবং এই বিভাজনটাকেই আমরা কেন সমীকরণিক বিভাজন বলছি, রাইট? ওকে, তো দেখো সমীকরণিক মানে কি? সমীকরণ কেমন হয়? সমীকরণ মানে হচ্ছে আমার একটা সমান চিহ্ন থাকবে, ইউজুয়াল স্ট্রাকচার যদি আমি বলি, আর দুই পাশে দুইটা তোমার হচ্ছে একাধিক রাশি থাকতে পারে, সরি একাধিক পদ থাকবে এবং দুই পাশে দুটো রাশি থাকবে। হ্যাঁ, তো আমি বেসিক্যালি ওটা দ্বারা কি মিন করব? আমি মিন করব যে দুইটা রাশি তোমার কি হবে, বা দুইটা তোমার হচ্ছে একাধিক পদ যুক্ত যে রাশিগুলো আছে সবাই সমান হবে। যেমন আমি যদি একটু লিখি, ধরো একটু ম্যাথও পড়াই দিই তোমাদেরকে বায়োলজির সাথে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 3, এটাকে আমরা বলতেছি একটা সমীকরণ। সেখানে আমি তোমাকে কি বোঝাচ্ছি যে আমি যদি এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালুকে কি করি, একসাথে অ্যাড করে দেই, যোগ করে ফেলি, সেটার মান আমি পাবো কত? 3। এবং এক্স ওয়াই যে কোনো কিছুই হতে পারে, ঠিক আছে? তাহলে আমি বলতেছি সমীকরণ। তাহলে আমার এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ। বাম পক্ষ এবং ডান পক্ষ কি? অলওয়েজ সেম, সমান। তাহলে সমীকরণিক বিভাজন মানে কি? তোমার বিভাজনের পরে যেই কোষটা তৈরি হচ্ছে সেই কোষের বৈশিষ্ট্য, বিভাজনের আগে যে কোষটা তৈরি হচ্ছে এই কোষের বৈশিষ্ট্য, তাদের অঙ্গাণু, তাদের সবকিছুই কি হবে? সেম হবে, সমান হবে। যদি হয় তাহলে সেই কোষ বিভাজনটাকে আমরা কি বলতে পারবো? সমীকরণিক কোষ বিভাজন বলতে পারবো। যদি আমরা মাইটোসিস কোষ বিভাজনের কথা চিন্তা করি, সেখানে আমাদের যেই কোষটা থাকে মাতৃকোষ, সেই মাতৃকোষ থেকে অপত্য কোষ তৈরি হয়, দুইটা অপত্য কোষ তৈরি হয় এবং ওই দুইটা অপত্য কোষ এবং মাতৃকোষ তাদের ক্রোমোজোম সংখ্যা থাকে সমান। যদি আমার এই যে ধরো একটা কোষ যেখানে ক্রোমোজোম সংখ্যা 2n, আমি যদি এখান থেকে মাইটোসিস পদ্ধতিতে দুইটা কোষ তৈরি করি, তাদের ক্রোমোজোম সংখ্যা সেটও কি হবে? 2n হবে। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যখন কোষ বিভাজনটাকে পরিচালনা করলাম তখন আমি দেখলাম আমার এখানেও ক্রোমোজোম সংখ্যা 2n, এখানেও 2n, এখানেও 2n, মানে আমার সমীকরণিক কি আছে, তারা অ্যামাউন্ট বা নাম্বারের দিক দিয়ে কি? সেম। সো এই জন্য আমি মাইটোসিস কোষ বিভাজনটাকে কি বলি? সমীকরণিক কোষ বিভাজন বলি। এখন যদি আমি মিওসিস নিয়ে কথা বলতে চাই, মিওসিস কোষ বিভাজনে কি হয়? মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষে সেটা কি হয়ে যায়? হাফ হয়ে যায়। যেহেতু সে কি করে? গ্যামিট তৈরি করে, অপত্য ক্রোমোজোম অপত্য কোষে সেটা হয়ে যায় হাফ, যার ফলে এটাকে আমরা বলি হ্রাসমূলক কোষ বিভাজন। ওকে, সো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে আমাদের খ। তারপরে চলো বলছে কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য না? একটু পেঁচাই দিছে, হ্যাঁ, বৈশিষ্ট্য বললে হয়তো আমরা ইজিলি ফাইন্ড আউট করে ফেলতে পারতাম, বাট বলছে কোনটি বৈশিষ্ট্য না। তাহলে আমরা যদি দেখি, বলছে কোষ দেহে বংশবৃদ্ধি করতে সক্ষম। ডেফিনেটলি ভাইরাস যখন বাইরে থাকে তখন সে জড়বস্তুর ন্যায় আচরণ করে, বাট যখনই সে একটা পোষক পোষক দেহ পেয়ে যায় তখন সে সেখানে কি করতে পারে? তার বংশবৃদ্ধি করতে পারে, প্রোটিন তৈরি করতে পারে, ডিএনএ রেপ্লিকেট করতে পারে, সবকিছু করতে পারে। তার মানে আমাদের এই অপশনটা কি? এটা ডেফিনেটলি একটা ভাইরাসের বৈশিষ্ট্য। তারপরে বলছে যে নিউক্লিক অ্যাসিড আছে। হ্যাঁ, ভাইরাসে অবশ্যই নিউক্লিক অ্যাসিড থাকবে, ইদার ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। তারপরে বলছে বাধ্যতামূলক পরজীবী। ডেফিনেটলি বাধ্যতামূলক পরজীবী আমরা কাদেরকে বলি? যাদের জীবন ধারণের জন্য বাধ্যতামূলকভাবে একটা পোষক দেহ দরকার হয় তাদেরকে আমরা বাধ্যতামূলক পরজীবী বলি। তো ভাইরাসের জন্য ডেফিনেটলি একটা পোষক দেহ লাগেই। সো ভাইরাস আমাদের বাধ্যতামূলক পরজীবী। তার মানে এই যে তিনটা আছে, এই তিনটাই আমার ভাইরাসের বৈশিষ্ট্য। শুধুমাত্র কোনটা বৈশিষ্ট্য না? বলছে ভাইরাস এককোষ বিশিষ্ট। বেসিক্যালি ভাইরাস হচ্ছে অকোষীয়।
কারণ তুমি কোশ্চেন করতে পারো যদি সে অকোষীয় হয়ে থাকে তাহলে সে কিভাবে বিভাজিত হচ্ছে। ব্যাপারটা হচ্ছে তার শুধুমাত্র নিউক্লিক অ্যাসিডই আছে, অন্যান্য যে কোষ অর্গানেলস যে থাকতে হয় অঙ্গাণুগুলো, মাইটোকন্ড্রিয়া, তারপরে তোমার হচ্ছে সেন্ট্রিওল, তারপর তোমার ধরো অন্যান্য যে অঙ্গাণু আছে সেই অঙ্গাণুর কিছুই তার থাকে না, যার কারণে আমরা তাকে কি বলতে পারি না, কোষ হিসেবে কাউন্ট করতে পারি না, সে হচ্ছে কি অকোষীয়। তাহলে এইটা হচ্ছে আমার কি শুধুমাত্র একটা জিনিস যেটা কি ভাইরাসের বৈশিষ্ট্য নয়। ওকে, তারপর বলছে দেখো যে জীব ও জ্বরের যোগসূত্র বলে বিবেচিত হয় কি। জীব ও জ্বরের যোগসূত্র বলতে আমরা আসলে কি মিন করতেছি, যে যে সে জীব আকারেও বিহেভ করবে আবার জ্বর আকারেও বিহেভ করবে, এইটাকে আমরা বলতেছি জীব এবং জ্বরের একটা সেতু বা মিল। ওকে, আচ্ছা, তাহলে এইটা যোগসূত্রটা কেমন, তাহলে ভাইরাস কি হয় যখন আমাদের বডির বাইরে থাকে তখন সে জড় পদার্থের ন্যায় আচরণ করতেছে, তাকে তুমি ব্যাপন করতে পারতেছো, তাকে তুমি ফিল্টার করতে পারতেছো, সব কিছুই পসিবল হচ্ছে। আবার যখনই সে একটা বডির ভিতরে প্রবেশ করতেছে তখন সে কি করতেছে, তার ডিএনএ রেপ্লিকেট করতে পারতেছে, তার বংশবৃদ্ধি করতে পারতেছে, সে প্রোটিন তৈরি করতেছে। ঠিক আছে, তার মানেটা কি, তার মানে সে তখন একটা জীবের ন্যায় আচরণ করতেছে, তাহলে সে জ্বরও ন্যায় আচরণ করতে পারে, জীবের ন্যায় আচরণ করতে পারে। সো এই জীব এবং জ্বরের যে সেতুবন্ধন বা যোগসূত্র আমরা কাকে বলবো, আমরা বলবো ভাইরাসকে। ব্যাকটেরিয়া ডেফিনেটলি জীব, যদি আমরা স্পাইরোগারার কথা বলি এটাও জীব, মিউকরোজ। তার মানে আমার শুধুমাত্র জ্বর এবং জীব দুইটা বৈশিষ্ট্য মেইনটেইন করতেছে কে, ভাইরাস, যার কারণে আমি ভাইরাসকে আমার জীব এবং জ্বরের সেতুবন্ধন বলতে পারবো। আচ্ছা, তারপরের কোশ্চেন বলছে যে চলো ব্যাকটেরিয়াল ডিএনএ দেখতে কেমন, ব্যাকটেরিয়াল ডিএনএ দেখতে কেমন, তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে একটা আদিকোষী, ব্যাকটেরিয়া কি তোমার হচ্ছে প্রোক্যারিওটিক আদিকোষী, এবং আদিকোষীর যেই ডিএনএটা থাকে সেই ডিএনএ গুলো বেসিক্যালি হয় এরকম গোলাকার, রাউন্ড শেপড। ঠিক আছে, বা তুমি চাইলে এটাকে সার্কুলার বলতে পারো। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডাবল স্ট্যান্ডার্ড কার থাকবে, ডাবল স্ট্যান্ডার্ড থাকবে হচ্ছে আমাদের যেই প্রকৃতকোষী জীবগুলো আছে তাদের ডিএনএ হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড শেপ। ওকে, তারপর হচ্ছে সেগুলো কয়েলড আকারে থাকে, অনেক পেঁচানো আকারে থাকবে, এবং সার্কুলার, এই সার্কুলার মানে আমরা বলতে পারি গোলাকার বা বৃত্তাকার। সো এই ব্যাকটেরিয়াল ডিএনএ থাকে কি গোলাকার টাইপের, এবং এই ডিএনএর কিন্তু একটা নাম আছে। হ্যাঁ, এই ব্যাকটেরিয়াল ডিএনএটাকে আমরা স্পেশালি বলি প্লাজমিড ডিএনএ। কি বলি, প্লাজমিড ডিএনএ। এবং এই প্লাজমিডটা খুবই গুরুত্বপূর্ণ কাজে ইউজ হয়, আমাদের জেনেটিক্যালি যত প্রকারের এক্সপেরিমেন্ট আছে সেগুলোর ম্যাক্সিমামতেই আমাদের কি হবে, আমাদের এই প্লাজমিড লাগে। আমাদের যদি তুমি বলো যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, সেখানে আমাদের প্লাজমিডের অপরিহার্য ব্যবহার আছে। ঠিক আছে, সো প্লাজমিডটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে ব্যাকটেরিয়াল ডিএনএ শেপ হচ্ছে সার্কুলার এবং এটার নাম হচ্ছে আমাদের কি প্লাজমিড। ওকে, আচ্ছা, তো চলো আমাদের নেক্সট কোশ্চেন বলছে কি যে আবৃতবীজী উদ্ভিদের শস্য, এই যে শস্যটা আছে সেটার গ্যামেটটা কোন ধরনের, হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড নাকি ট্রিপ্লয়েড নাকি টেট্রাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড মানে কি, হ্যাপ্লয়েড মানে হচ্ছে সিঙ্গেল এন, ডিপ্লয়েড মানে কি, ডিপ্লয়েড মানে হচ্ছে টয়েস এন, এবং ট্রিপ্লয়েড মানে হচ্ছে 3n, এবং যদি টেট্রাপ্লয়েড বলো সেটা হয় হচ্ছে 4n। হ্যাঁ, তো আমরা যদি আবৃতবীজী উদ্ভিদের শস্যর দিক থেকে চিন্তা করি তাহলে আমরা এখানে যদি একটু গ্যামেটের চিত্র আঁকি তাহলে আমাদের এখানে বেসিক্যালি থাকবে নিউক্লিয়াস 3টা, এখানে নিউক্লিয়াস থাকে 3টা, হ্যাঁ, আর এইখানে নিউক্লিয়াস থাকে 3টা। তাহলে এই যে 3টা নিউক্লিয়াস আছে এটা হচ্ছে 3n, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে শস্য। তার মানে আমাদের যে এই শস্যটা আছে আবৃতবীজী উদ্ভিদের সেটা অলওয়েজ কি, সেটা অলওয়েজ কি ট্রিপ্লয়েড। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে আমাদের, রাইট অ্যান্সার হবে আমাদের গ। ওকে, আচ্ছা, বলছে বাংলাদেশের জাতীয় ফলের বৈজ্ঞানিক নাম কি, তাহলে বাংলাদেশের জাতীয় ফল কি, বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। ওকে, তাহলে কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি হবে, কাঁঠালের বৈজ্ঞানিক নামের যে গণ আছে সেই হচ্ছে আর্টোকার্পাসের। ওকে, তোমার হচ্ছে এটা কি, এর জেনাস হচ্ছে আর্টোকার্পাস, তো পুরো নামটা হচ্ছে আমরা বলি আর্টোকার্পাস হেটারোফাইলাস বা হেটারোফিলাস বলতে পারো তুমি। তাহলে এটার আনসার কি হচ্ছে আমাদের, অ্যান্সার হবে খ, আর্টোকার্পাস হেটারোফাইলাস। ওকে, দেন মুভ, নেক্সট কোশ্চেনে আমরা মুভ করতেছি। দেখো বলছে নিচের কোনটি বহুমূত্র উপশম করে, তো বেসিক্যালি এটা হচ্ছে তোমাদের ওই যে গোত্র আছে না তোমার ম্যালভেসি এবং পোয়েসি গোত্র যে আছে সেটার পড়া। তো বহুমূত্র উপশম করা, বহুমূত্র মানে কি, বহুমূত্র মানে আমরা বলি হচ্ছে ডায়াবেটিস। ঠিক আছে, ডায়াবেটিসটাকে আমরা অনেক সময় বহুমূত্র বলি। তো বহুমূত্র উপশম করে হচ্ছে আমাদের যেই ইকুইপমেন্ট সেটা এখানে হচ্ছে ঢ্যাঁড়স।
এবং এই ঢ্যাঁড়সটা হচ্ছে আমার কি পয়েসি গোত্রের একটা সদস্য। কার সদস্য? সে তোমার হচ্ছে সরি ভুল বলছি, মালভাসি গোত্রের সদস্য। ওকে, তো সে কি করে? সে হচ্ছে আমাদের বহুমূত্র উপশম করে। ওকে, আচ্ছা তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের ক। আচ্ছা, তারপরে কোশ্চেন বলছে যে উদ্ভিদ খনিজ লবণ শোষণ করে। খনিজ লবণ আসলে কিভাবে শোষণ করে, বা খনিজ লবণটার প্রকৃতি কেমন থাকে যখন সে খনিজ লবণ শোষণ করতেছে? তো মাটিতে যে খনিজ লবণগুলো আছে এগুলো পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে এবং প্রত্যেকটা তাদের পার্টিকুলার আয়ন আকারে থাকে, এবং উদ্ভিদ যখন এই খনিজ লবণগুলোকে শোষণ করে তখন দুই প্রকারের শোষণ এখানে হয়। একটাকে আমরা বলি সক্রিয় শোষণ, আর একটাকে আমরা বলি নিষ্ক্রিয় শোষণ। তাহলে যেটা আমাদের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা পটেনশিয়াল গ্রেডিয়েন্টের বিপরীতে হয় সেটাকে আমরা বলি অ্যাক্টিভ শোষণ বা সক্রিয় শোষণ, এবং যেটা আমাদের কি ব্যাপন টাইপের হয় সেটাকে আমরা বলি নিষ্ক্রিয় শোষণ। এখানে কোনো প্রকারের শক্তির দরকার হয় না। তার মানে আমাদের যত প্রকারের খনিজ লবণ আছে সবগুলোকে উদ্ভিদ কি হিসেবে শোষণ করবে? উদ্ভিদ শোষণ করবে তাদেরকে আয়ন হিসেবে। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে গ। ওকে, আচ্ছা তাহলে নেক্সট কোশ্চেন দেখি চলো। বলছে বায়ুমণ্ডল হতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ঠিক কোন প্রক্রিয়াতে পাতায় প্রবেশ করবে? তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আমরা একটা প্রক্রিয়ার কথা জানি, একটা ভৌত প্রক্রিয়া, যেটা হচ্ছে ব্যাপন। এই ব্যাপন প্রক্রিয়ায় কি হয়? এই ব্যাপন প্রক্রিয়া যেটা হয় যে আমাদের কোনো একটা পদার্থ তার উচ্চ ঘনত্বের স্থান থেকে তার নিজস্ব চাহিদায় এবং কোনো প্রকারের মেকানিজম ছাড়া সে ইজিলি পাস করে কোথায় চলে যায়? যেখানে তার ঘনত্ব কম। তার মানে কোনো একটা বস্তুর ফ্লুয়েন্ট ফ্লো যেটা কি হবে? তার হাই কনসেন্ট্রেশন এরিয়া থেকে লো কনসেন্ট্রেশন এরিয়ার দিকে যাবে, সেটাকে আমরা কি বলবো? ব্যাপন বলবো। তাহলে আমার পাতার ভিতরে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন খুবই কম, পাতার বাইরে অনেক বেশি। তখন যদি আমার পাতার মধ্যে প্রবেশ করতে হয় তাহলে সে কি করবে? ব্যাপন প্রক্রিয়া আমার পাতার মধ্যে প্রবেশ করবে। ওকে, তাহলে এটা অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হবে আমাদের গ বা ব্যাপন প্রক্রিয়া। তারপরে চলো, বলছে সিফর উদ্ভিদের উদাহরণ দাও। তাহলে সিফর উদ্ভিদ কি? যেই সকল উদ্ভিদের শ্বসনের প্রথম বা প্রধান উপাদান হিসেবে আমাদের কি ব্যবহৃত হয়? যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ইউজ হয়, সেই উদ্ভিদগুলোকে আমরা সিফর উদ্ভিদ বলি। ঠিক আছে, আর যেগুলো C3 উদ্ভিদ আছে সেগুলোর প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, সো সিফর উদ্ভিদ যেগুলো আছে এগুলো একটু তোমার হচ্ছে খুব ভালো এদের অভিযোজন ক্ষমতা থাকে। এরা প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে। এরা প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে। বেসিক্যালি ধান বলতেছি, হচ্ছে কি বলে, ঘাস জাতীয় যে উদ্ভিদগুলো আছে, হ্যাঁ, মুথা ঘাস, তারপরে তোমার ইক্ষু বা ভুট্টা, এগুলো যেগুলো আছে এই উদ্ভিদগুলোর অভিযোজন ক্ষমতা বা তোমার হচ্ছে সার্ভাইভ করার ক্ষমতা অনেক বেশি। সার্ভাইভাল রেট হাই হওয়ার কারণে এরা হচ্ছে তোমার টিকে থাকে বিরূপ পরিবেশেও। হ্যাঁ, তো সেদিক থেকে আমরা ইক্ষু, ভুট্টা এবং সারগাম যেগুলো আছে সেগুলোকে আমরা বলতে পারতেছি কি সিফর উদ্ভিদ। এরা অনেক প্রতিকূল পরিবেশেও কি করতে পারে? ফাইট করতে পারে, টিকে থাকতে পারে। ওকে, তারপরে চলো, বলছে সালোক সংশ্লেষণ বেশি হয়। এখানে কিছু কালার দেয়া আছে। হ্যাঁ, যে সালোক সংশ্লেষণ একটা প্রসেস, যে প্রসেসের একটা পার্টিকুলার তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে কি হয়? অনেক বেশি হয়। মানে সালোক সংশ্লেষণ যদি বেশি হয় লাল এবং নীল আলোতে, এককভাবে লাল আলোতে সব থেকে বেশি হয়, এবং তার সাথে যদি নীল আলো থাকে তো সেটাকেও আমরা কাউন্ট করতে পারি। সো লাল আলোতে সালোক সংশ্লেষণ রেট সব থেকে বেশি। হ্যাঁ, তো এককভাবে যদি আমরা সালোক সংশ্লেষণের জন্য কোনো তরঙ্গ দৈর্ঘ্য চাই তাহলে আমাদের লাল আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা, সেই রেঞ্জটাই হবে আমাদের কি? সেই রেঞ্জটাই হবে আমাদের সালোক সংশ্লেষণের জন্য একদম তোমার হচ্ছে পারফেক্ট রেঞ্জ। ওকে, তো লাল এবং নীলে আমাদের সালোক সংশ্লেষণ সব থেকে বেশি হয়। তারপরে চলো, বলছে সবাত ও অবাত শ্বসনের সাধারণ পথ কোনটি? তাহলে সাধারণ পথ মানে এখানে আমাদের বেসিক্যালি মিন করা হয়েছে যে সবাত শ্বসন এবং অবাত শ্বসন এই দুইটা শ্বসনই ঠিক একটা তোমার হচ্ছে ধাপ আছে যে ধাপটা ফলো করে। তাহলে আমাদের সবাত শ্বসনের ধাপ হচ্ছে বেসিক্যালি 4টা, এবং অবাত শ্বসনেও তোমার ওই ধাপটা একটা আছে, তারপরে সে জাস্ট তোমার হচ্ছে গাজন বা ফার্মেন্টেড হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের সবাত শ্বসনের প্রথম ধাপ কি? গ্লাইকোলাইসিস। অবাত শ্বসনের প্রথম ধাপ কি? সেটাও গ্লাইকোলাইসিস। ঠিক আছে, তাহলে গ্লাইকোলাইসিস হচ্ছে আমাদের এমন একটা ধাপ, জেনারেল ধাপ, যেটা আমাদের সবাত শ্বসনেও হয় এবং অবাত শ্বসনেও হয়, এবং এই গ্লাইকোলাইসিসের মাধ্যমেই আমরা গ্লুকোজ থেকে কি তৈরি করি? আমরা পাইরুভিক অ্যাসিড তৈরি করি, যেটা পরবর্তীতে সবাত শ্বসনের ক্ষেত্রে আমাদের কি অ্যাসিটাইল কোএনজাইমে তোমার হচ্ছে রূপান্তরিত হয়। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে গ্লাইকোলাইসিস। কি অ্যান্সার হবে? গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস আমাদের সবাত শ্বসনেও ঘটে এবং অবাত শ্বসনেও ঘটবে। তারপরে চলো, ওকে, তো আবারও তোমাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, সফট রিমাইন্ডার। যারা তোমরা তোমাদের ফার্স্ট টাইমে
তোমাদের মনোপুত রেজাল্ট করতে পারোনি, হয়তো কোনো একটা ভুলের কারণে, কোনো একটা বাজে অভ্যাসের কারণে, কোনো একটা অ্যাক্সিডেন্টাল কারণে তোমরা পিছিয়ে গেছো, তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। আমরা আসলে তোমাদের জন্য বা তোমাদেরকে নিয়ে সবসময় অনেক বেশি অপটিমিস্টিক, দ্যাটস ওয়াই আমরা কোর্সটার নামকরণও কিন্তু করেছি দেখো সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। তো এখানে আসলে তোমার রিকোয়ার্ড যত প্রকারের সাপোর্ট দরকার হয় সবগুলো সাপোর্ট তোমাকে প্রোভাইড করা হবে। তুমি জাস্ট নিজে থেকে পরিশ্রমটা করবে এবং তোমাকে তোমার সফলতার পথ দেখিয়ে সফল হওয়া পর্যন্ত যে জার্নিটা, এইটা তোমাদের লিড দেওয়ার দায়িত্ব আমাদের। তুমি জাস্ট জাস্ট তোমার মোটিভেটেড রেখে নিজেকে তুমি জাস্ট পরিশ্রম করে যাবে। তোমার জন্য প্রত্যেকটা সাবজেক্টের 30টা করে ক্লাস দেওয়া আছে। তোমার পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত সবগুলোর জন্য 30টা করে ক্লাস দেওয়া আছে। কোথাও তুমি এই 30টা ক্লাস পাবে না, তোমার এত ক্লাস দরকার হয় না, তারপরেও 30টা ক্লাস দেওয়ার অর্থ হচ্ছে তোমাদেরকে একদম A to Z, ওই একটা কথা বলে না যে 0 to Pro, একদম বেসিক থেকে প্রো পর্যন্ত সব ইনফরমেশন তোমাকে প্রোভাইড করা হবে। ওকে, এর সাথে তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস থাকতেছে যে প্রত্যেকটা ক্লাসের শেষে তুমি প্রত্যেকটা অধ্যায়ের এক্সাম তো পাচ্ছই, এর সাথে তুমি যেটা অ্যাডিশনালি পাবে সেটা হচ্ছে আমাদের আর্কাইভ ক্লাস। ঠিক আছে, তোমাদের ব্যাচের আগের যে ক্লাসগুলো আছে, গত বছরের যতগুলো ক্লাস আছে সবগুলো তুমি আমাদের ওয়েবসাইটে আর্কাইভ আকারে পেয়ে যাবে। তুমি সেখান থেকে চাইলে যে কোনো কিছুতে তোমার প্রবলেম থাকলে তুমি সেগুলোর অ্যাক্সেস পাওয়ার পরে কি ওইখান থেকে চট করে তুমি সেটা ক্লিয়ার হয়ে যেতে পারবে। এবং তোমার জন্য স্পেশালি যেটা আছে সেটা হচ্ছে আমাদের মোটিভেশনাল সেশন। মোটিভেশনাল সেশন, যে সেশনগুলোতে তোমাকে একটা নির্দিষ্ট শেপ দেওয়া হবে, তোমাকে শেপিং করে তোমাকে একদম উপযোগী করে তোলা হবে, যাতে তুমি কোনোভাবেই কোনো অবস্থাতে তোমার এই পুরো জার্নি জুড়ে কখনো তুমি লো ফিল না করো বা ডিমোটিভেটেড না হয়ে যাও। ওকে, সো আর দেরি না করে তোমরা সরাসরি আমাদের সাথে কানেক্ট করতে পারো। তোমাদের এখানে হটলাইন নাম্বার দেওয়া আছে, বা আমাদের ওয়েবসাইটেও তোমরা চাইলে হচ্ছে বা ফেসবুক পেজে চাইলে মেসেজ দিয়ে তোমরা হচ্ছে পুরো জিনিসটাকে প্রসেস করে ফেলতে পারো। তো কোর্স ফি আসলে তোমাদের জন্য নামে মাত্র কোর্স ফি খুবই কম, মাত্র 3,999 টাকা। সো দেরি না করে খুব দ্রুত ডিসিশন নিয়ে ফেলো। ওকে, আচ্ছা, তো এরই সাথে এগুলো ছাড়াও কিন্তু দেখো একটা গিফট কোর্সও তোমাদের জন্য আছে। গিফট কোর্সটা কি? তোমরা যারা এই ম্যাথ অথবা বায়োলজি এই দুইটার পরিবর্তে বাংলা অথবা ইংলিশ থেকে অ্যান্সার করতে চাও, তাদের জন্য দেখো যে এখানে বাংলা এবং ইংলিশের জন্য প্রায় তোমার হচ্ছে 80+ রেকর্ডেড ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করা হবে। ওকে, সো এর থেকে বেটার অপরচুনিটি আই গেস তোমরা আর পাবা না। তো চলো আমরা একটু পড়াশোনায় ফিরে আসি। আমাদের নেক্সট কোশ্চেন 24 বলছে কি যে টিস্যু কালচার প্রক্রিয়ায় টিস্যু সংগ্রহ করা হয় না, হয় না কোন অংশ থেকে? তাহলে টিস্যু কালচার প্রক্রিয়ায় আমরা যেই টিস্যুটাকে কালচার করব সেই টিস্যুটাকে কি আমার তো আগে সংগ্রহ করে নিতে হবে, তাই না? আমরা হচ্ছে মাদার প্লান্ট বা মাতৃ উদ্ভিদ থেকে আগে টিস্যুটাকে সংগ্রহ করে নিতে হবে, দেন ওটাকে চাইলে আমি আস্তে আস্তে কালচার করে 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 সেটাকে আমি নাম্বারটাকে এক্সপ্যান্ড করতে পারবো। ওকে, সো আমি ঠিক কোন পার্টটা থেকে টিস্যু সংগ্রহ করব না, আমাকে কিন্তু জিজ্ঞেস করে নাই যে কোথা থেকে টিস্যু সংগ্রহ করব, ইনস্টিড অফ করব আমাকে বলছে কোথা থেকে আমি করব না। সো আমাকে একটু তোমার হচ্ছে চিন্তা ভাবনা করে চোখ কান খোলা রেখে অ্যান্সার দিতে হবে। দেখো বলছে শীর্ষ মুকুল, হ্যাঁ মুকুল যত আছে, শীর্ষ মুকুল, কক্ষ মুকুল, পার্শ্বীয় মুকুল, সবগুলা মুকুলকেই আমরা কালচার প্রক্রিয়ায় তোমার হচ্ছে ইনক্লুড করতে পারি। আমরা সেগুলোকে কালচার করে পরবর্তীতে সেখান থেকে অনেক নাম্বার অফ টিস্যু আমরা সেখান থেকে গেইন করতে পারি। ঠিক আছে, তার মানে কক্ষ মুকুল থেকেও আমরা পারবো, পার্শ্বীয় মুকুল থেকেও আমরা পারবো। তারপরে কি আছে দেখো, কচি পাতা, ডেফিনেটলি আমাদের কম বয়স্ক পাতাও আমাদের টিস্যু কালচারের জন্য একদম উপযুক্ত। তার মানে কচি পাতা থেকেও আমরা আমাদের টিস্যু কালচার করতে পারবো, বা টিস্যু কালচারের জন্য যে এক্সপ্ল্যান্ট সেটা আমরা কালেক্ট করতে পারবো। বাট একটা জিনিস দেখো, আমাদেরকে বলছে শীর্ষ মূল, এই যে মূল, শীর্ষ মূল, মূল থেকে কি আমরা টিস্যু কালচার করতে পারবো? মূল থেকে ডেফিনেটলি আমরা টিস্যু কালচার করতে পারবো না। তার মানে দেখো মুকুল আর মূল জিনিসগুলো কিন্তু খুবই রিলেভেন্ট, খুবই পাশাপাশি। ঠিক আছে, সো একটু যদি তুমি সেন্সিয়ার না হও তাহলে কিন্তু এটা তুমি ভুল জায়গা ফেলতে পারো। ওকে, সো আমাদের এটার অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে ডি বা ঘ, শীর্ষ মূল। এবং এই শীর্ষ মূলকে আমরা কখনোই কি করি না, আমাদের টিস্যু কালচার পদ্ধতিতে আমাদের এক্সপ্লান্ট যে টিস্যুটা সেটা হিসাবে ইউজ করতে পারি না। তারপরে চলো বলছে প্লাজমিড ও প্রাণীকোষের ডিএনএ কে ছেদন করা হয় যে এনজাইম দ্বারা, এইটাকে তুমি একদম স্টার মার্ক দিয়ে রাখো, একদম হাইয়েস্ট নাম্বার অফ স্টার, 3 স্টার। হ্যাঁ, এটা একদম খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে আমরা ঠিক কোন এনজাইমকে ব্যবহার করে আমাদের ডিএনএ কে কাট করতে পারি। যখন আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি পড়বো বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির দিকে তাকাবো, তখন আমরা দেখবো রিকম্বিনেন্ট মানে কি, আমার কম্বিনেশন করতে হবে,
আমার কম্বিনেশন করতে হবে। আমি কার সাথে কার কম্বিনেশন করব? ওই যে আমার প্লাজমিড আছে, এই প্লাজমিডের সাথে আমি ঠিক যেই ডিএনএটাকে বেশি সংখ্যায় চাচ্ছি তার আমি একটা কম্বিনেশন করব। এই কম্বিনেশন করা মানে কি? আমার তো কোনো একটা পোর্শন কাট করে এখান থেকে একটা পোর্শন নিয়ে যেয়ে লাগাই দিতে হবে, তাই না? তার মানে আমি কাট করব কোন এনজাইম দিয়ে? আমি কাট করব রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। এই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমি আমার একদম কোড অনুযায়ী প্লাজমিডকে কাট করব, আমার যে ডিএনএ কাঙ্ক্ষিত ডিএনএ যেটা সেটাকে কাট করব। দেন আমি লাইগেজ এনজাইমের সাহায্যে ওই ডিএনএ দুটোকে আবার কি করে দিব? জোড়া লাগাই দিব। কারণ আমি কাট করতেছি কোন এনজাইম দিয়ে? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। আমার চাইছে কিন্তু যে কোনটা দিয়ে আমি ছেদন করব বা কাট করব, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমি কাট করব। তাহলে আমার রাইট অ্যান্সার হচ্ছে খ। আর এই যে লাইগেজ দেখতেছো, এই লাইগেজ দিয়ে আমি আবার ডিএনএ দুটোকে কি করে দিব? জোড়া লাগাই দিব। ওকে, আচ্ছা, আই হোপ এটা তোমাদের ক্লিয়ার। তারপরের কোশ্চেনটা একটু দেখো। বলছে বাংলাদেশের বিলুপ্ত প্রায় প্রাণী কোনটি? বাংলাদেশে বিলুপ্ত প্রায় প্রাণী কোনটি? তাহলে পাতিকাক। পাতিকাক কিন্তু এখনো দেখা যায়। পাতিকাক হচ্ছে বিলুপ্ত প্রায় হয়নি। মেনিমাস, এটাও আমরা খেয়াল করি। এরা আসলে তোমাদের শুদ্ধ নাম, তো তোমাদের এলাকায় হয়তো বা অন্যান্য অনেক নামে পরিচিত সেটা। তারপরে আছে হচ্ছে এই যে গুইলা ট্যাংরা, এটাও মোটামুটি পাওয়া যায়, বাট যে জিনিসটা পাওয়া যায় না সেটা হচ্ছে ঘড়িয়াল। হ্যাঁ, তো ঘড়িয়াল কিন্তু মোটামুটি কুমিরের মতোই, বাট ওর হচ্ছে এই চঞ্জু যেটা তোমার হচ্ছে ঠোঁট বা চোয়াল যাই বলো না কেন, এটা একটু বেশি লম্বা হয়। তো ঘড়িয়াল কিন্তু এখন আর তেমন একটা পাওয়া যায় না, মানে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে প্রায়। তো বিলুপ্ত প্রাণী কোনটা? বিলুপ্ত প্রাণী হবে ঘড়িয়াল। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে খ। ওকে, তারপরে চলো, ধরো এখান থেকে আমাদের মোটামুটি আমরা আমাদের সেকেন্ড পেপার শুরু করতেছি। সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারের এটা কোয়েশ্চেন। তো আমরা ফার্স্ট পেপার থেকে আমি চেষ্টা করেছি তোমাদের জন্য যেই টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিক থেকে একটা করে এমসিকিউ দিয়ে জাস্ট টপিকটাকে যাতে আমি টাচ করতে পারি। মানে আমি এমসিকিউ দেওয়ার উদ্দেশ্য তোমাকে আমি ওই টপিকটার গুরুত্ব বোঝাচ্ছি, এবং আমি ক্লাসে ওই এমসিকিউটা সলভ করার পাশাপাশি প্রবাবল যত প্রকারের কোশ্চেন আছে, যত ইনফরমেশন তোমার দরকার হচ্ছে সেগুলো আমি তোমাকে বলার চেষ্টা করতেছি। ক্ষেত্র বিশেষ আমি লিখেও দিচ্ছি। ওকে, তো তুমি যদি জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে করো তাহলে আই গেস এর বাইরে তোমার কিছু পড়তে হবে না। ওকে, আচ্ছা, তারপরে দেখো বলছে যে কোনটি অপ্রতিসম প্রাণী। তাহলে অপ্রতিসম প্রাণী কি? যাদেরকে আমরা কি করতে পারি না, ভাগ করতে পারি না। ধরো তোমার কাছে এমন একটা প্রাণী আছে যেটাকে তুমি ডিভাইড করে ফেলছো এবং দুই সাইডে তুমি সেম জিনিসই পাইছো, দুই সাইডে তুমি সেম জিনিসই পাইছো, তাই না? তাহলে সেটাকে আমি বলবো প্রতিসমতা বা প্রতিসম প্রাণী। ঠিক আছে, এবং যদি অপ্রতিসম প্রাণীর কথা বলি তাকে আমি সেম পাবো না। তাহলে ইলিশ মাছ, তারা মাছ এবং হাইড্রা সবাই হচ্ছে প্রতিসম, সবাই কি প্রতিসম। ঠিক আছে, অ্যামিবা যে আছে, এই অ্যামিবার আসলে নির্দিষ্ট কোনো শেপ নাই, সার্টেন কোনো শেপ নাই, সে বিভিন্ন সময় বিভিন্ন শেপে থাকে। তো অ্যামিবা যদি ধরো সাপোজ এরকম একটা শেপে থাকে, তো এটাকে তো তুমি আর সমান দুই ভাগে ভাগ করতে পারতেছো না, পারতেছো? কখনোই পারবে না। তার মানে তার প্রতিসমতা নাই, সে কি একটা অপ্রতিসম প্রাণী। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সারটা হবে ডি। ওকে, আচ্ছা, তারপরের কোশ্চেনে আসি আমরা। বলছে সন্ধিযুক্ত পদ কোন পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য? তাহলে সন্ধিযুক্ত পদ মানে কি, বা সন্ধি পদ মানেটা কি? সন্ধি পদ মানে হচ্ছে অনেকগুলো পদের একসাথে সন্ধি। সন্ধি মানে কি? মিলন না, একসাথে থাকা। তো অনেকগুলো পদ যখন তুমি একসাথে রাখবা তখন সেটাকে আমরা সন্ধিপদ বলবো। এবং এই সন্ধিপদটা হচ্ছে আমার আর্থ্রোপড বা আর্থ্রোপোডা পর্বের একটা ডেফিনিট একটা কি ইউনিক বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এটার রাইট অ্যান্সার কি হবে? আমার রাইট অ্যান্সার হচ্ছে গ। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? আমার রাইট অ্যান্সার হবে গ। ওকে, দেন চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে কি যে হাইড্রার টটিপটেন্ট কোষ কোনটি? তার মানে আমাদের সবার আগে বুঝতে হবে যে টটিপটেন্ট কোষটা কি বা টটিপটেন্সিটা কি। হ্যাঁ, তো আমরা যে টটিপটেন্সি দেখি, তো আমরা যখন টিস্যু কালচার পড়ছি, টিস্যু কালচার আমরা দেখলাম যে একটা গাছের যে পাতা, সেই পাতা থেকে আমরা অনেকগুলো চারা তৈরি করতে পারতেছি। তার মানে সে কি করতে পারতেছে? তার নিজের একটা ক্ষমতা আছে, একটা বৈশিষ্ট্য আছে, যেটা দিয়ে তার বংশ বিস্তার বা নাম্বারটাকে সে কি করতে পারে? ইনক্রিজ করতে পারে। এই যে ক্ষমতাটা, সেটাকে আমরা বলতেছি টটিপটেন্সি। হ্যাঁ, যখন তোমার হচ্ছে এরকম একটা গল্প আছে গ্রিক মিথোলজিতে, যে হারকিউলিসের নাম তোমরা সবাই জানো। এই হারকিউলিস একটা বীর ছিলেন, যিনি একটা দানবকে বধ করতে গেছিলেন। ঠিক আছে, তো ওই দানবের একটা বৈশিষ্ট্য ছিল কি, যে হারকিউলিস যখনই, তার মাথা ছিল অ্যারাউন্ড 7টার মতো, মেবি খুব সম্ভবত 7টা, যখনই একটা মাথা কাটতো সেখানে আবার একটা নতুন মাথা গজায় উঠতো। তাহলে কি, ধরো আমার যদি টটিপটেন্সি থাকতো, কি করতাম? আমি যদি হাতটা কেটে ফেলতাম, তাহলে আমার হাতটা আবার বড় হয়ে স্বাভাবিক একটা হাত তৈরি হতো। তাহলে এই যেই তোমার হচ্ছে ক্ষমতাটা, এটাকে আমরা বলি টটিপটেন্ট বা টটিপটেন্সি।
টটিপটেন্ট ক্ষমতা অথবা টটিপটেন্সি, এবং শুধুমাত্র হাইড্রার এই ক্ষমতাটা আছে। হাইড্রার যদি কোনো একটা পার্টিকুলার অংশ তুমি কেটে দাও, সেখান থেকে সে আবার তোমার হচ্ছে বড় হয়ে ওই অঙ্গটাকে তৈরি করতে পারে, ঠিক আছে। এবং যেই কোষটা তার এই বৈশিষ্ট্যের জন্য দায়ী, সেই কোষটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। কি কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ। এই কোষটা একমাত্র কোষ যার কি আছে? টটিপটেন্সি বা টটিপটেন্ট ক্ষমতা আছে, যার নিজের যে দেহ, সেই দেহটাকে আবার স্বাভাবিক অবস্থায় পুনরুদ্ধার করার একটা ক্ষমতা আছে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? আমাদের এটার অ্যান্সার হচ্ছে ক, ইন্টারস্টিশিয়াল কোষ। ওকে, আচ্ছা। তাহলে মানুষের যদি আসলে ইন্টারস্টিশিয়াল কোষগুলো থাকতো তাহলে কত ভালো হতো বলো। হুটহাট দেখা গেছে যে কেউ কারো হাত কেটে দিছে, তার হাত আবার স্বাভাবিক হয়ে গেল। খুব একটা মজার ব্যাপার। ওকে, তো চলো পরের কোশ্চেন। বলছে কোন এনজাইম স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাক করে? কোন এনজাইম স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাক করে? তাহলে এখানে আমি মেবি তোমাদের জন্য একটা চার্ট রাখছি। হ্যাঁ, এই যে এখানে একটা চার্ট রাখছি। এই চার্টে তোমার কোন খাবারটা কোন স্থানে পরিপাক হয় এবং কোন কোন এনজাইম এটাতে হেল্প করে, সেটার পুরা একদম ইনফরমেশন এখানে সাজা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে খাদ্য পরিপাক এবং খাদ্য পরিপাকের রিলেটেড এনজাইম, হ্যাঁ, এইটা যদি কোনোদিন তোমাদের কোশ্চেনে আসে, তাহলে এই চারটা যদি তুমি দেখে ফেলো, তোমার আর অন্য কিচ্ছু পড়তে হবে না। ওকে, আচ্ছা। তাহলে স্নেহ জাতীয় খাদ্য, এই যে হচ্ছে আমাদের স্নেহ জাতীয় খাদ্য। তাহলে স্নেহ জাতীয় খাদ্য দেখো এনজাইম কি কি আছে? লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল, অ্যাস্টারেজ, ঠিক আছে। তাহলে অ্যাস্টারেজ যেটা আছে, কোলেস্টেরল অ্যাস্টারেজ, এটা কোলেস্টেরলকে ভাঙবে। তারপর ফসফোলাইপেজ যেটা আছে, সেটা তোমার হচ্ছে কাইন্ড অফ ফসফোলিপিড, যেটা সেই ফসফোলিপিডটাকে ভাঙবে। এবং জেনারেল লিপিড যেটা, সেটাকে ভাঙবে কে? সেটাকে ভাঙবে লাইপেজ। তাহলে আমি দেখি একটু অপশনগুলো চেক করবো আমরা। আমার বলছে এ নাম্বারই লাইপেজ, তাহলে এটা কি হবে? আমার অ্যান্সার হবে ক। গ নম্বরে বলছে কি? অ্যামাইলেজ। অ্যামাইলেজ আমার কি করে? অ্যামাইলেজ আমার শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে। তারপর আছে কি? তারপর আছে মল্টেজ। মল্টেজও আমার শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে। এবং আছে পেপসিন। পেপসিন আমার কি করে? আমিষ জাতীয় খাদ্যকে পরিপাক করে, ঠিক আছে। পেপসিন কি করবে? পেপসিন আমার আমিষ জাতীয় খাদ্যকে পরিপাক করবে। ওকে, আচ্ছা। তো চলো তারপরে নাম্বার 32 বলছে কি যে গ্যাস্ট্রিক জুসে কোন এনজাইম থাকে? গ্যাস্ট্রিক জুসে মানে আমাদের গ্যাস্ট্রিক রস যেটা আছে, সেখানে কোন এনজাইম থাকে? এই গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক রসটাকে আমরা কিন্তু আরেকটা নামে ডাকি, সেটাকে আমরা বলি পাচক রস, ঠিক আছে। আমাদের পাকস্থলীতে যে ফ্লুইডটা থাকে, সেই ফ্লুইড তোমার হচ্ছে আমরা এটাকে বলি। তো এই ফ্লুইডে যে এনজাইমটা থাকে, সেই এনজাইমটা হচ্ছে পেপসিনোজেন। এটা থাকে কি অবস্থায়? এটা থাকবে নিষ্ক্রিয় অবস্থায়। এটা থাকবে নিষ্ক্রিয় অবস্থায়, এবং পরবর্তীতে পাকস্থলীর প্যারাইটাল সেল থেকে যখন এইচসিএল সিক্রেট হবে মানে তোমার হচ্ছে নিঃসরণ হবে, তখন এই এইচসিএল এসে এই পেপসিনের সাথে বিক্রিয়া করবে এবং সেখান থেকে সক্রিয় পেপসিন তৈরি করবে। সক্রিয় পেপসিন তৈরি করবে। ওকে, তাহলে আমার পাকস্থলীর যে জুস বা গ্যাস্ট্রিক জুস, সেখানে কোন এনজাইম থাকবে? সেখানে থাকবে আমার নিষ্ক্রিয় পেপসিনোজেন এনজাইম। ওকে, আচ্ছা। তারপরে চলো বলছে কি যে স্থায়ী দাঁতের সংকেত কি? এর জন্য আমাদের সবার আগে জানতে হবে কি যে আমার স্থায়ী দাঁত কি কি থাকে। আমার থাকে ইনসিসর, তারপরে হচ্ছে তোমার ক্যানাইন, তারপরে প্রিমোলার এবং মোলার, ঠিক আছে। তাহলে আমার কি? আই, সি, পি, এম। এবার আমি জানবো নাম্বারটা। আমি কি জানবো? নাম্বারটা। এই নাম্বারটা তোমরা মনে রাখতে পারো 2123 দিয়ে। 2123, ঠিক আছে। 2123। তাহলে এটা হচ্ছে আই, এটা সি, এটা পি, এটা এম। তাহলে আমার ইনসিসর আছে কয়টা? দুইটা। ক্যানাইন কয়টা? একটা। প্রিমোলার দুইটা। মোলার তিনটা, ঠিক আছে। তাহলে আমি যদি আমার পুরো একটা চোয়ালের দাঁতের অর্ধেককে চিন্তা করি, সে অর্ধেকটা হচ্ছে আমার I1 I2 C1 PM2 M3। মোট আছে কয়টা? 8টা। তাহলে আমার এরকম পোর্শন কয়টা থাকবে? দুইটা। এবং আমার চোয়াল কয়টা বা তোমার হচ্ছে কয়টা? দুইটা। তার মানে আমার মোট দাঁত হবে 8 দুগুণে 16, 16 দুগুণ 32 বা 32টা। ওকে, তাহলে আমার স্থায়ী সংকেত কোনটা? নাম্বার এ। ওকে, চলো আমরা তারপরে একটু মুভ করি। আমাদেরকে বলছে যে কাফার সেল কোন অঙ্গে থাকে, বা কাফার বলে, কেউ কুফার বলে, ঠিক আছে। এটা বেসিক্যালি কি? এটা হচ্ছে আমাদের একটা ম্যাক্রোফেজ টাইপের সেল। ম্যাক্রোফেজ
ফেজ, এটা হচ্ছে আমাদের এক প্রকারের ম্যাক্রোফেজ টাইপের সেল। তাহলে এ কি করে, এ যখন আমাদের বডিতে কোনো এক্সটার্নাল জীবাণু, এক্সটার্নাল কোনো কম্পোনেন্ট যখন এন্টার করে, তখন সে কি করে, ওই সেলটাকে তোমার বা ওই কম্পোনেন্টটাকে তোমার হচ্ছে প্রতিহত করার চেষ্টা করে এবং সেলটাকে সুরক্ষা দান করে, মানে বেসিক্যালি আমাদের ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখে। ঠিক আছে, তাহলে এই কাফার সেল থাকে হচ্ছে আমার যকৃতে। যকৃতে যে ম্যাক্রোফেজ কোষ, সেটার নাম হচ্ছে এই কাফার সেল বা কুফার সেল। ওকে, তাহলে আমার রাইট অ্যান্সার কি হবে, আমার রাইট অ্যান্সারটা হচ্ছে গ। রাইট অ্যান্সার হচ্ছে গ। ওকে, তারপরে নাম্বার 35 বলছে ডায়াবেটিস কোন অঙ্গের রোগ। হ্যাঁ, ডায়াবেটিস কোন অঙ্গের রোগ। তো ধরো যকৃতে ডায়াবেটিস না, ফুসফুসের না, বৃক্ষ, আসলে এটা বৃক্ষ হয়তো, বৃক্ষরেও না। আমাদের ডায়াবেটিস কোন অঙ্গের রোগ, ডায়াবেটিস হচ্ছে আমার অগ্নাশয়ের রোগ। কারণ অগ্নাশয়ের যেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে কোষ আছে, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে বিটা কোষ, এখান থেকে নিঃসৃত হয় আমাদের ইনসুলিন। তাহলে এই ইনসুলিন সিক্রেটের উপর ডিপেন্ড করে আমার ডায়াবেটিস হচ্ছে দুই ধরনের। ঠিক আছে, ধরো একটাতে ইনসুলিন তৈরি হয় না, আরেকটাতে তৈরি হয় বাট পরবর্তীতে যে কি হয়ে যায়, রেজিস্ট্যান্ট হয়ে যায়। তাহলে ইনসুলিন যদি তৈরি না হয় তাহলে তৈরি হবে না কেন, কারণ ইনসুলিন যে কোষ থেকে তৈরি হচ্ছে সেই কোষটা হয়তো কোনোভাবে ডিস্ট্রাক্ট হয়ে গেছে। সেই কোষটা কি, বিটা সেল, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল। তাহলে বিটা সেল যদি ক্ষতিগ্রস্ত হয়, সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন কি হবে না, সিক্রেট হবে না। তার মানে এটা কার রোগ হচ্ছে, আমাদের অগ্নাশয়ের রোগ। সো ডায়াবেটিসকে আমরা বলতে পারবো আমাদের অগ্নাশয় অঙ্গের রোগ। ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার কি, ঘ। ক্লিয়ার? ওকে, তো চলো তারপরের কোশ্চেন বলছে মানবদেহের রক্ত রসের হার কত। তাহলে রক্তে আসলে বেসিক্যালি কি কি থাকে, রক্তের পোষণ কয়টা। রক্তের পোষণ হচ্ছে দুইটা, একটাকে আমরা বলতেছি রক্ত রস, অ্যান্ড দ্য নেক্সট পোর্শন ইজ আমাদের রক্ত কণিকা। ঠিক আছে, তাহলে রক্ত রস থাকবে এবং রক্ত কণিকা থাকবে, এবং রক্তের রসটা থাকবে আমাদের একটু বিগার পোর্শন, এটা থাকে আমাদের 55%, এবং রক্ত কণিকা থাকবে আমাদের 45%। তাহলে রক্ত রস হচ্ছে আমাদের রক্তের তরল অংশ, এটা আমাদের রক্তের তারল্যকে নিয়ন্ত্রণ করে, এছাড়া অনেক কাজ আছে। হ্যাঁ, তো আমাদের এটার পরিমাণ কত, এটার পরিমাণ হচ্ছে আমাদের 55%। ওকে, তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি বা খ। তো চলো নেক্সট কোশ্চেন আমরা একটু প্রসিড করব। বলছে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন। তাহলে ওই যে রক্তকণিকা দেখলাম আমরা, রক্তকণিকার মধ্যে আমাদের রক্তে তিন ধরনের কণিকা থাকে। আমাদের থাকে লোহিত রক্তকণিকা, আমাদের থাকে শ্বেত রক্তকণিকা, এবং ফাইনালি থাকবে হচ্ছে অনুচক্রিকা। তাহলে লোহিত রক্তকণিকা যে আছে, এই লোহিত রক্তকণিকা দেখতে লাল হবে। কেন লাল হয়, কারণ সেখানে আমাদের হচ্ছে হিমোগ্লোবিন নামের এক ধরনের রঞ্জক পদার্থ উপস্থিত থাকে। ঠিক আছে, এই জন্য আমাদের লোহিত রক্তকণিকাটা কি হয়, লোহিত রক্তকণিকা লাল হয়। তারপরে আছে শ্বেত রক্তকণিকা, এ কি করে, শ্বেত রক্তকণিকা যেটা করবে সেটা হচ্ছে আমাদের ওকে, তোমরা অনেকে কমেন্ট করছো। হুম, শ্বেত রক্তকণিকা কি করবে, শ্বেত রক্তকণিকা আমাদের দেহের যে ইমিউন সিস্টেম, এটাকে তোমার হচ্ছে অ্যাক্টিভ রাখবে, প্রোগ্রেসিভ ইমিউন সিস্টেম তৈরি করবে। আমাদের বডিতে যদি কোনো রোগ জীবাণু বা অন্য কোনো পার্টিকেল যদি হচ্ছে তোমার অ্যাটাক করে, তাহলে সেটা কি করবে, তাকে ডিফেন্ড করবে। ওকে, আচ্ছা, আরটা কি আছে, অনুচক্রিকা বা প্লাটিলেট বলি আমরা। এই প্লাটিলেটের কাজটা কি, এই প্লাটিলেটের কাজ হচ্ছে, প্লাটিলেট আমাদের যেই কোনো অংশ যদি কেটে যায় বা কোনো ক্ষত তৈরি হয়, তাহলে সেখানে কি করবে, সে হচ্ছে আমাদের ব্লাডটাকে ক্লট করবে বা রক্তটাকে কি করবে, জমাট বাঁধতে সাহায্য করবে। ওকে, তাহলে এই ব্লাড ক্লটিং যে আছে, এই ব্লাড ক্লটিংয়ে হেল্প করে আমার অনুচক্রিকা। আচ্ছা, তো চলো আমাদেরকে বলছে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন। তোমরা মোটামুটি সবাই কমেন্ট করে ফেলছো 120 ডেইজ বা এ নাম্বারটা। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, আমার রাইট অ্যান্সার হবে ক। ওকে ফাইন, চলো নেক্সট কোশ্চেন 38 বলছে মানবদেহের রক্তের আপেক্ষিক গুরুত্ব কত। তাহলে লেট মি টেল ফার্স্ট হোয়াট ইজ আপেক্ষিক গুরুত্ব। এটাকে আমরা বলি স্পেসিফিক গ্র্যাভিটি। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে যে কোনো একটা ফ্লুইড বা কোনো একটা পদার্থ আমার পানির তুলনায় ঠিক কতটুকু ভারী। তো পানির, এখানে পানির মানটা হচ্ছে আমার যেই ইন্ডিকেটর সেটা। তো পানির আপেক্ষিক গুরুত্ব বা পানি যদি ঘনত্ব বলো, সেটা হচ্ছে 1000 গ্রাম পার লিটার। ঠিক আছে, 1000 গ্রাম পার লিটার বা 1 মিলিগ্রাম পার এম এল। হ্যাঁ, তো 1000 1000 গ্রাম পার লিটার হচ্ছে পানির। তাহলে পানির থেকে একটু বেশি হওয়া মানে কি, তার গ্রেটার দেন 1000 হইতে হবে। তো রক্ত তোমরা যদি কখনো হাতে ধরে দেখো, একটু ফিল করবা, রক্ত একটু ভারী টাইপের হয়। ঠিক আছে, এবং এটা আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065। 1.065, তার মানে সে পানির তুলনায় 1.065 গুণ ভারী হয়। ঠিক আছে, তার মানে এটা রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের
গ। ওকে, এটা সবার কাছে ক্লিয়ার? ওকে ফাইন, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তো চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে প্রসিড করি। নাম্বার 39 বলছে কোনটি যোজক কলা? তো যোজক টিস্যু বা যোজক কলা আমরা কাদেরকে বলি? যারা আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বা অঙ্গাণুর মাধ্যমে কি করে, সংযোগ সাধন করে বা কানেক্টিভিটি তৈরি করে, কানেক্ট করে। ওকে, তো সেদিক থেকে আমাদের রক্ত হচ্ছে আমাদের দেহের একমাত্র তরল যোজক কলা। ঠিক আছে, তাহলে আমাদের নিচে কোনটি যোজক কলা? আমাদের রক্ত হচ্ছে একটা যোজক কলা। পেশি কখনোই আমাদের যোজক কলা না, কারণ এটা কানেক্টিভিটি তৈরি করে না, স্নায়ু কলাও তৈরি করে না, এবং আমাদের অ্যাক্টোডার্ম যেটা আছে ডার্মিসের, এইটাও আমাদের কি করে না, যোজক কলা না। তাহলে শুধুমাত্র যোজক কলা কে? যোজক কলা হচ্ছে আমাদের একমাত্র রক্ত, যেটা কিনা আমাদের বডির একমাত্র তরল যোজক কলা। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? আমাদের অ্যান্সার হচ্ছে ক। ওকে, তোমরা মোটামুটি সবাই পারছো। গুড, ভেরি গুড। ওকে, তো চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে প্রসিড করব। আমরা মোটামুটি আমাদের স্লাইডের এডজে চলে আসছি, আর হয়তো কিছু কোশ্চেন বাকি আছে আমাদের। তো চলো, বলছে মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? সিস্টল এবং ডায়াস্টল। তো রক্তচাপ বলতে আমরা ব্লাড প্রেশার যেটা আছে সেই ব্লাড প্রেশারটাকেই বুঝাই। তো আমাদের এই যে ব্লাড প্রেশারটা, এই ব্লাড প্রেশারটার মেজারমেন্ট বা মাপটা কত? সিস্টোলিক প্রেশার কত আর ডায়াস্টোলিক প্রেশারই বা কত? সিস্টোল যেহেতু আমাদের কি করে, ব্লাডটাকে পাম্প করতেছে পুরো বডিতে, সো সিস্টোলিক প্রেশারটা একটু হাই হয় যদি আমরা কম্পেয়ার টু কি ডায়াস্টোলিক প্রেশার। হ্যাঁ, ডায়াস্টোলিক প্রেশারের চাইতে সিস্টোলিক প্রেশারটা অবশ্যই কি হবে, একটু হাই হবে। এবং এইটার যদি আমরা ভ্যালুটা চিন্তা করি বা ম্যাগনিটিউডটা চিন্তা করি, সেটা হয় আমার 120 মিলিমিটার মার্কারি এবং 80 মিলিমিটার মার্কারি। তার মানে আমার ব্লাড প্রেশার যেটা আছে তার সিস্টোলিক চাপ হচ্ছে 120 মিলিমিটার পার মার্কারি, 120 মিলিমিটার মার্কারি, এবং ডায়াস্টোলিক চাপ কি হচ্ছে আমার 80 মিলিমিটার মার্কারি। ওকে, ওকে গুড, তোমরা সবাই পারছো। ওকে, থ্যাংক ইউ। চলো তারপরের কোশ্চেন আমরা একটু মুভ করব। এখন আমাদেরকে বলছে যে আসলে সারফেক্ট্যান্ট নিঃসৃত হয় কোন কোষ থেকে। তাহলে সবার আগে আমার জানতে হবে যে সারফেক্ট্যান্ট কি। সারফেক্ট্যান্ট কি, এটা ঠিক কোন অঙ্গের সাথে রিলেটেড? সারফেক্ট্যান্ট হচ্ছে আমাদের একটা পিচ্ছিল পদার্থ, যেটা স্ট্রাকচার বলো বা যেটার তোমার হচ্ছে ভিজুয়াল ইমপ্রেশন যেটা আছে বা তোমার হচ্ছে যদি ফিল করতে যাও, তাহলে সেটা হবে একটু পিচ্ছিল, কাইন্ড অফ ডিটারজেন্টের মতো। তুমি যখন ডিটারজেন্টকে পানিতে দিবা তখন সেটা কি একটু স্লিপারি হয়ে যায়, তাই না? তোমার হচ্ছে সারফেক্টেন্টের গঠনটাও একটু স্লিপারি। তো সারফেক্টেন্টটা আসলে থাকে কোথায়? সারফেক্টেন্টটা হয় থাকে হচ্ছে আমাদের অ্যালভিওলাসের যেই প্রাচীরগুলো আছে, এই অ্যালভিওলাসের প্রাচীরে। এবং এই অ্যালভিওলার প্রাচীরের মধ্যে এক ধরনের স্পেশালাইজড কোষ থাকে, যে কোষগুলোকে আমরা বলি সেপ্টাল কোষ। কি কোষ? সেপ্টাল কোষ। এই যে সেপ্টাল দেয়া আছে, সেপ্টাল কোষ, যেখান থেকে কি হয়, আমাদের এই সারফেক্টেন্টটা তোমার হচ্ছে সিক্রেট হয়। তাহলে এই সারফেক্টেন্টটা সিক্রেট হওয়ার পিছনের লজিকটা কি, বা কেনই বা সারফেক্টেন্টটা ওইখানে আছে? তাহলে আমাদের অ্যালভিওলাসের গঠনটা যদি আমরা একটু দেখি, তাহলে এটা ধরো ব্রঙ্কাস থেকে আসছে, তাহলে এইগুলো ধরো আমাদের অ্যালভিওলাস। তার মানে কি, প্রত্যেকটা রাউন্ড শেপ যেই ব্যাগ আছে বা ব্যাগ লাইক স্ট্রাকচার আছে, তারা একজন আরেকজনের সাথে কানেক্টেড। এবং যখন আমি বাতাসটাকে ইনহেল করব, তখন আমার এই ব্যাগগুলো কি হবে, ব্যাগগুলো ফুলে যাবে, তাদের আয়তন কি হবে, তাদের আয়তন বেড়ে যাবে। এবং যখন আমি এক্সেল করব বা আমার নিঃশ্বাসটাকে ছাড়বো, তখন তারা আবার তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তাহলে একটা জিনিস স্বাভাবিক অবস্থায় আছে, দুইজন অ্যালাইন লাগানো আছে একসাথে, তুমি যদি তাদের আয়তনটাকে বাড়াই দিতে চাও, তার মানে একজন আরেকজনের প্রাচীরে গিয়ে একটা প্রেশার ক্রিয়েট করবে না? তাহলে যদি আমার এখানে কোনো প্রকারের তোমার হচ্ছে কি বলে পিচ্ছিল বা তোমার এই ডিটারজেন্ট লাইক পদার্থগুলো না থাকতো, তাহলে কি হতো, আমার এখানে একটা মেকানিক্যাল প্রেশার পড়তো, যার ফলে আমার অ্যালভিওলাসের প্রাচীরগুলো ক্ষতিগ্রস্ত হতো এবং আমি সেটা ফিল করতাম অ্যাজ আ পেইন। ঠিক আছে, তো যখন আমার এখানে কি আছে, আমার এই সেপ্টাল কোষ থেকে সারফেক্ট্যান্ট নিঃসৃত হচ্ছে, তখন আমি এদের ভলিউমগুলো যতই বাড়াচ্ছি না কেন, তারা পরস্পরের প্রতি লেস ফ্রিকশন কাজ করতেছে একজন আরেকজনের সারফেসে। যদি ফ্রিকশন বেশি হয়, তোমার সেখানে মেকানিক্যাল এনার্জির লসটাও অনেক বেশি হবে। তোমরা ফিজিক্সে অবশ্যই পড়ে আসছো যে তোমার যত বেশি ফ্রিকশন, তোমার এনার্জি লস তত বেশি এবং তোমার পেইনটা তত বেশি হবে।
বাট তুমি যদি সেটাকে যত বেশি স্মুথ করতে পারবা, যত বেশি স্লিপারি করতে পারবা, তোমার সেখানে কি হবে, তোমার ফ্রিকশনের পরিমাণটা তত বেশি লেস হতে থাকবে, এবং ফ্রিকশন যত লেস হবে তোমার মেকানিক্যাল যেই এনার্জি লস সেটাও কম হবে, তুমি পেইনও ফিল করবে না। দ্যাটস ওয়াই আমাদের এই যে অ্যালভিওলাসগুলো আছে, এই অ্যালভিওলাসের প্রাচীরের সেপ্টাল কোষ থেকে সারফেক্টেন্ট ক্ষরণ হয়, যার ফলে একটা অ্যালভিওলাসের ব্যাগ আরেকটা অ্যালভিওলাসের ব্যাগের সাথে যখন ঘষা তোমার হচ্ছে খায়, বা একজন আরেকজনকে যখন স্পর্শ করে চলে যায়, বা তোমার হচ্ছে ওই ভলিউম বাড়ার কারণে যখন একজন আরেকজনের প্রতি একটা প্রেশার ফিল করে, তখন সেটাই স্লিপারি পদার্থের কারণে প্রেশারটা তুমি বুঝতে পারো না, যার ফলে তোমার পেইন অনুভব হয় না। ঠিক আছে, এটা কিন্তু আসলে খুবই 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 ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং খুবই ভালো একটা মেকানিজম। ওকে, তাহলে এটাকে তুমি স্টার দিয়ে রাখতে পারো। তাহলে এটা অ্যান্সার কি হবে ভাইয়া? অ্যান্সার হবে আমাদের সেপ্টাল কোষ, যে কোষ থেকে আমাদের কি হয়, সারফেক্ট্যান্ট নিঃসৃত হয়। ওকে, তো চলো তারপরে আমরা শুরু করি। আমাদের পরের কোশ্চেন বলছে নিচের কোনটিতে ঐচ্ছিক পেশি পাওয়া যায়? তাহলে ঐচ্ছিক পেশি কি? যেই পেশিগুলোকে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো মুভ করাতে পারি, নিজেদের ইচ্ছা মতো চালাতে পারি। যেমন আমার হাত, আমি আমার হাতকে যেই কমান্ড দিচ্ছি না কেন আমার ইচ্ছা মতো আমি সব দিকেই চালনা করতে পারতেছি। সো এই হাতের যে পেশি, এটাকে আমি বলবো আমার কি, ঐচ্ছিক পেশি। বাট আমি যদি চাই আমি আমার ফুসফুসটাকে এখন ডানে একটু সরাইতে ফেলবো, পারবো? পারবো না। আমার হৃৎপিণ্ডটাকে একটু উপরে উঠাবো, পারবো? পারবো না। ওই পেশিগুলো হচ্ছে আমার অনৈচ্ছিক পেশি। ওকে, তাহলে দেখো প্রথম কথা বলছে জরায়ু, আমার জরায়ুর উপরে কোনো কন্ট্রোল নাই। ওকে, তারপরে বলছে পাকস্থলী, আমার পাকস্থলীর উপরে কোনো কন্ট্রোল নাই, আমি চাইলেও পাকস্থলীকে একটু উপরে নিচে করাতে পারবো না, ছোট বড় করাতে পারবো না। আমার হৃৎপিণ্ড, এর উপরে আমার কোনো কন্ট্রোল নাই। সো যাদের উপরে আমার কন্ট্রোল নাই সেই পেশিগুলোকে আমি বলবো কি, অনৈচ্ছিক পেশি। শুধুমাত্র যেই পেশিগুলো আমার কন্ট্রোলে আছে, আমি যেগুলোকে কন্ট্রোল করতে পারতেছি, তাদেরকে আমি বলবো কি, ঐচ্ছিক পেশি। তার মানে এই যে জিহ্বা দেখতেছো, জিহ্বাকে আমি চাইলে ডানে বামে উপরে নিচে যে কোনো দিকে কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি। আমি যখন চিউ করতেছি, খাবারটাকে যখন আমি চর্বণ করি বা কর্তন করি, তখন জিহ্বা কি কাজ করে, খাবারটাকে তার স্থান চেঞ্জ করায় দেয়, উল্টায় পাল্টায় দেয়, যার ফলে আমার চর্বণটা খুব ভালো হয়, বা কর্তন বা খাবারের যে তোমার হচ্ছে পেশন যাই বলো না কেন, এটা অনেক ভালো হয়। সো জিহ্বাটাকে আমি চাইলেই আমার ইচ্ছা মতো কি করতে পারি, মুভ করাতে পারি। সো এই জিহ্বাটাকে আমি কি বলবো, আমার ঐচ্ছিক পেশি। ওকে, তো আমার ঐচ্ছিক পেশি কোথায় পাবো, জিহ্বায় পাবো। তাহলে আমার এটা রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হবে গ। ওকে, তো তারপর চলো বলছে কোন গ্রুপের রক্তদাতাকে সার্বজনীন রক্তদাতা বলা হয়? তাহলে সার্বজনীন রক্তদাতা আমি কিভাবে বলতে পারবো, যে গ্রুপটা সব গ্রুপকেই কি দিতে পারবে, রক্ত দিতে পারবে, সেটাকে আমি বলবো সার্বজনীন রক্তদাতা। তাহলে এরকম গ্রুপ আছে কি, এবি। তাহলে এবি হচ্ছে, সরি, ও, ও হচ্ছে আমার সার্বজনীন দাতা, একটা রয়্যাল গ্রুপ। ওকে, আচ্ছা, যদি আমি সার্বজনীন গ্রহীতার কথা বলতাম, তাহলে কি হইতো, এবি হইতো। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, এই যে ও, এইখানে কোনো প্রকারের কোনো অ্যান্টিজেন থাকে না, শুধুমাত্র অ্যান্টিবডি থাকবে এ এবং বি। আর এ বি, এইখানে কোনো অ্যান্টিবডি থাকবে না, অ্যান্টিজেন থাকবে এ আর বি। ঠিক আছে, আর ও মাইনাস হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। কেন ও মাইনাসটা সেফ? কারণ ও মাইনাসের রেসাস ফ্যাক্টর হচ্ছে নেগেটিভ, এখানে রেসাস ফ্যাক্টরটা অনুপস্থিত, যার ফলে তুমি চাইলে খুব ইজিলি এই ব্লাডটাকে পাম্প করে অন্য গ্রুপে দিতে পারবা। তাহলে কি হবে না, তোমার রেসাসের কোনো প্রকারের কি হবে না, তোমার রেসাস ফ্যাক্টর নিয়ে যে কন্টামিন তোমার হচ্ছে কি বলে তাদের মধ্যে যে গ্যাঞ্জামটা, সেই গ্যাঞ্জামটা আর হচ্ছে না। সো ও মাইনাস বা ও নেগেটিভ থেকে তুমি চাইলে সব গ্রুপে কি দিতে পারবা, রক্ত ডোনেট করতে পারতেছো। তো যার কারণে আমরা সার্বজনীন দাতা কাকে বলতেছি ও নেগেটিভ। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে খ। ওকে, তো এই পর্যন্ত তোমাদের সবার কাছে যদি ক্লিয়ার হয়ে থাকে, তো চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করব। নাম্বার 44 বলছে নেফ্রন কোন তন্ত্রের একক? ওকে, গুড, তোমরা সবাই রাইট অ্যান্সার দিছো। 43 এর জন্য বি, গুড। তো চলো বলছে নেফ্রন কোন তন্ত্রের একক? তাহলে শ্বসনতন্ত্র, এর অঙ্গ হচ্ছে ফুসফুস, এখানে কোনো তোমার হচ্ছে নেফ্রন নিয়ে কিছু বলা নাই। রক্ত সংবহন তন্ত্রেও কিছু বলা নাই, স্নায়ুতন্ত্রেও কিছু বলা নাই, এবং পরিপাকতন্ত্রেও কিছু বলা নাই। তাহলে শুধুমাত্র রেচনতন্ত্র যে আছে, এই রেচনতন্ত্রের অঙ্গ হচ্ছে আমার বৃক্ক, এবং এই বৃক্কের গাঠনিক এবং কার্যিক একক হচ্ছে আমার নেফ্রন। বৃক্কের গাঠনিক এবং কার্যিক একক হচ্ছে আমাদের নেফ্রন। তার মানে আমার রাইট অ্যান্সারটা কি হবে, আমার রাইট অ্যান্সার হবে বি বা খ। এই কোশ্চেনটা সম্ভবত তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা আসছিল মেবি। হ্যাঁ, তো যেহেতু এখান থেকে আসছে, তার মানে কি, তার মানে একটা জিনিস চিন্তা করো,
তো আমরা নেফ্রন নিয়ে একটু আলোচনা করি। তো নেফ্রনের আর কি কি পার্ট আছে? তো নেফ্রন যে পার্টগুলো নিয়ে গঠিত সেটা হচ্ছে ফিল্ট্রেশন পার্ট প্রথমের দিকে, হ্যাঁ। ওইখানে থাকবে আমাদের বোম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসটা হচ্ছে আমার ছাঁকনির মতো সব পদার্থ এসে ওই গ্লোমেরুলাসের মধ্যে জমা হবে এবং সেখান থেকে সেটা কি হবে, ফিল্টার হবে। লিকুইড পোর্শন যেটা সেটা তোমার নিচ দিয়ে পড়ে যাবে, আর যেটা তোমার হচ্ছে ফিল্ট্রেট যেটা সেটা আমার ওই তোমার হচ্ছে গ্লোমেরুলাসেই আটকায় থাকবে। দেন আমার বডির যে লিকুইড পোর্শনটা যেটা ফিল্টার হয়ে গেল, সেই ফিল্টারটা চলে যাবে আমার ডিস্টাল টিউব, প্রক্সিমাল কনভলিউটেড টিউব বা ডিস্টাল কনভলিউটেড টিউব, তারপরে আছে আমার হচ্ছে লুপ অফ হেনলি। এগুলো দিয়ে যাওয়ার পরে ওই যে বললাম প্রক্সিমাল এবং তোমার হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউব যেটা আছে, এই টিউবের মধ্যে যে আবার কি হবে, এখান থেকে রিঅ্যাবজর্পশনটা হবে। তোমার যেই আয়নগুলো ওই ফিল্টারের মধ্যে দিয়ে চলে আসছে, সেই আয়নগুলো আবার কিছু কিছু আছে যেগুলো কি হবে, রিঅ্যাবজর্ব হবে, বা কিছু কিছু প্রোটিন যদি চলে আসে, প্রোটিন রিঅ্যাবজর্ব হতে পারে, বা ওয়াটারের মধ্যে এমন কোনো কন্টেন্ট যদি থাকে যেটা তোমার আবার রিঅ্যাবজর্পশন হওয়া দরকার, বডিতে দরকার সেটার, তখন সেটা আবার রিঅ্যাবজর্ব হয়ে বডিতে ফেরত যায়। আর যেটা তোমার রিঅ্যাবজর্ব শেষে যেই একদম তোমার হচ্ছে কি বলে এটাকে, ওয়েস্টেজ যে প্রোডাক্টটা থাকবে সেটা পরে ইউরেটার দিয়ে চলে আসবে তোমার মূত্রথলিতে। দেন তোমার বডি থেকে সেটা কি হয়ে যাবে, এক্সক্রিট হয়ে যাবে। ওকে, তাহলে এই কোশ্চেনের জন্য আমাদের রাইট অ্যান্সার কি ছিল? রাইট অ্যান্সার ছিল বি। তার পরের কোশ্চেন একটু খেয়াল করো। পরের কোশ্চেন বলছে যে হরমোনের বৈশিষ্ট্য কোনটি? তাহলে হরমোন কি? হরমোন হচ্ছে আমার এমন একটা রাসায়নিক পদার্থ যেটা কি করে, কোনো একটা গ্রন্থি থেকে উৎপন্ন হয় বা সেখানে উৎপন্ন হয়, সেখান থেকে নিঃসৃত হয়, এবং আমার যে বডি ফ্লুইড আছে স্পেশালি ব্লাড, এই ব্লাডের মাধ্যমে সে আমার তোমার হচ্ছে বিভিন্ন অর্গান বলো বা বিভিন্ন সেল বলো, সেখানে যে সে তার ফাংশন করে। তার মানে যেখানে উৎপন্ন হবে সে সেখান থেকে দূরবর্তী এলাকায় যাবে, যে তার ফাংশন কি করবে, পরিচালনা করবে। তাহলে আমরা একটু দেখি, বলছে বহিঃকরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়, ফাইন। তারপর বলছে নিঃসৃত হয়ে দূরে কাজ করে, গুড। তারপর বলছে অধিক মাত্রায় কার্যক্রম এবং বৃহত্তর অণু, এই দুইটাকে আমি নিতে পারতেছি না। অধিক মাত্রায় কার্যক্রম এবং বৃহত্তর অণু যে দুইটা অপশন আছে, এই দুইটা অপশন আমার হবে না। আমার কি হয়, সে তোমার হচ্ছে আমি একটু আগে বললাম সে কি হয়, নিঃসৃত হবে, এবং নিঃসৃত হওয়ার পরে সে কি করবে, দূরে যেয়ে কাজ করবে, এবং সে উৎপন্ন হবে কোথায়, বা তোমার হচ্ছে ই করবে কোথায়, নিঃসৃত হবে কি, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। কি গ্রন্থি থেকে? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। ওকে, তার মানে আমি যদি এটা রাইট অ্যান্সারটা বলি, একটু অ্যান্সার করো সবাই, দেখি কি অবস্থা, তোমরা কেমন পারো। হ্যাঁ, তো আমি আসলে অ্যান্সারটা বলে দিছি আগে, যে সে কি করবে, যেখান থেকে নিঃসৃত হবে, নিঃসৃত হওয়ার পর সে বডি ফ্লুইডের মাধ্যমে অনেক দূরে যেয়ে সে তার ফাংশন পরিচালনা করবে। তার মানে আমার অ্যান্সারটা হবে হচ্ছে নিঃসৃত হয়ে দূরে সে কাজ করবে। ওকে, তো আমার রাইট অ্যান্সারটা হচ্ছে গ। আচ্ছা, তো চলো তার পরের কোশ্চেন আমরা যাব। বলছে প্রাণীদেহের ডিপ্লয়েড জার্মিনাল কোষ থেকে হ্যাপ্লয়েড জনন কোষ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? তাহলে এই যে প্রক্রিয়াটা, আমার ডিপ্লয়েড যে জার্মিনাল কোষ আছে সেখান থেকে তৈরি হয় আমার হ্যাপ্লয়েড কোষ। তাহলে পুং জনন কোষ থেকে একটা হ্যাপ্লয়েড কোষ এবং স্ত্রী জনন কোষ থেকে একটা হ্যাপ্লয়েড কোষ। দেন এই দুইটা আবার কি করে, আবার তোমার হচ্ছে যে ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশনের পরে আবার তারা হচ্ছে একটা ডিপ্লয়েড কোষ তৈরি করে। তাহলে এই পুরো প্রসেস, এই যে আমার জার্মিনাল কোষ থেকে যে আমার তোমার হচ্ছে হ্যাপ্লয়েড কোষ তৈরি করতেছে, সেই এই হ্যাপ্লয়েড কোষটাকে আমি কি বলতেছি, এই হ্যাপ্লয়েড কোষের স্পেসিফিক নাম হচ্ছে আমার গ্যামেট। কি নাম? নাম হচ্ছে গ্যামেট। যদি সেটা পুংজনন কোষ থেকে তৈরি হয় তাহলে আমি তাকে বলবো পুং গ্যামেট, যদি স্ত্রী জনন কোষ থেকে তৈরি হয় তার নাম আমি দেবো স্ত্রী গ্যামেট। ওকে, তার মানে আমার এই যে গ্যামেট এবং গ্যামেট তৈরির যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। কি? গ্যামেটোজেনেসিস। তার মানে আমার রাইট অ্যান্সার কি হবে? আমার রাইট অ্যান্সার হবে হচ্ছে এটা গ, স্পার্মাটোজেনেসিস। এটা স্পার্ম তৈরির প্রক্রিয়া। ওজেনেসিস তুমি যখন হচ্ছে স্ত্রী প্রজনন, সরি স্ত্রী গ্যামেট যখন তৈরি হবে তখন সেটা। কোষ বিভাজন মানে সিম্পল যে সেল ডিভিশন আছে সেটা। ওকে, আচ্ছা, তো এটা ভেবে আজকে আমাদের একদম লাস্ট কোয়েশ্চেন। বলছে ভ্যাকসিন বিপ্লব ঘটান কে? ভ্যাকসিন বিপ্লব ঘটান মানে হচ্ছে আমার ভ্যাকসিনের যেই আবিষ্কারটা, হ্যাঁ, ইনভেনশন ভ্যাকসিনের, সেই ইনভেনশনটা আসলে বেসিক্যালি কে করছে এটা জানাতে চাওয়া হয়েছে। তো এটা করছে আমার এডওয়ার্ড জেনার। কে? এডওয়ার্ড জেনার। এটা রাইট অ্যান্সার হচ্ছে খ। তিনি প্রথম এই ভাইরাস যা কিছু আছে এগুলো থেকে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা চালু করেন এবং ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হয়েছিলেন। তো আমরা যদি ভ্যাকসিনেশন বা ভ্যাকসিনের বিপ্লব নিয়ে চিন্তা করি তাহলে সেটা আমরা বলতে পারবো নিঃসন্দেহে কে? নিঃসন্দেহে হচ্ছে আমার এডওয়ার্ড জেনার। ওকে, তো আমাদের মোটামুটি এই কোশ্চেনটা লাস্ট কোশ্চেন ছিল আমাদের আজকের ক্লাসের
যতটুকু কন্টেন্ট ছিল আমরা মোটামুটি সব সলভ করে ফেলছি। আমি খুবই সময় নিয়ে ধৈর্য ধরে অ্যানালাইসিস করে তোমাদের জন্য আজকে স্লাইডটা আমি তৈরি করছি এবং খুবই সাবলীল, সিম্পল এবং ইম্পর্টেন্ট টপিকগুলো আমি চেষ্টা করছি আজকের এই ক্লাস স্লাইডে ইনক্লুড করার জন্য। তোমরা যদি এই টপিকগুলোকে প্রায়োরিটি দিয়ে তোমাদের এই প্রিপারেশনটাকে সাজাও, তাহলে আই গেস তোমরা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে তোমরা এক্সাম হলে যেতে পারবে। ওকে, এবং যাওয়ার আগে অবশ্যই তোমরা এই স্লাইডটা জাস্ট একবার চোখ বলে চলে যাবা, এবং যদি তোমরা খাতা কলমে নোট করে থাকো তাহলে নোটটা একবার জাস্ট দেখে যাবা। ওকে, আচ্ছা, তো মোটামুটি আজকে আমাদের কন্টেন্ট এখানেই শেষ, আমাদের কোশ্চেন সলভিংও শেষ। তো আমরা চাইলেই এখন আমাদের ক্লাসটা আজকে এখানে এন্ড করে দিতে পারি। তো তার আগে তোমরা আমাকে একটু ফিডব্যাক দাও যে আজকের এই পুরো ক্লাসটা তোমরা কেমন এনজয় করছো, তোমাদের কেমন লাগছে ক্লাসটা। যদি সবার ক্লাসের সব কিছু ক্লিয়ার থাকে তো একটু ক্লিয়ার লিখে জানাও, আর যদি কোনো প্রবলেম থাকে সেটাও তুমি আমাকে বলতে পারো, আমি চেষ্টা করবো তোমাকে সলভ করা দেওয়ার। আচ্ছা, কমেন্ট দেখলে আসলে একটু ইন্টারাপশন হয়। হ্যাঁ, অনন্যা ইসলাম কমেন্ট করছো যে আপনি কমেন্ট দেখেন নাই, এটা একটু খারাপ লাগছে। আই এম সরি ফর দ্যাট, বাট আসলে কমেন্ট যদি আমি সব দেখতে থাকি তাহলে ক্লাসটা একটু বেশি লেন্দি হয়ে যায়, যেহেতু তোমাদের পরীক্ষা একদম চলে আসছে। সো আসলে অনেক বেশি টাইম নিয়ে ক্লাস নেওয়াটা তোমাদের জন্য ক্ষতি। হ্যাঁ, ওকে, নেক্সট দিন ইনশাল্লাহ কমেন্ট দেখবো, আর পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, তোমরা পিডিএফ পেয়ে যাবে। ওকে, ফাইন। তো চলো আমরা আজকে এখানেই শেষ করি, আবারও কোনো একদিন তোমাদের সাথে অন্য কোনো একটা ক্লাস নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, ফাইন, গুড বাই দেন। হ্যাঁ, সবাই ভালো থাকো।